আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ বহুল কাঙ্ক্ষিত একটা ভিডিও। এটার বলার কারণ উদ্দেশ্য হলো যে তোমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী আমার কমেন্ট বক্স থেকে শুরু করে সব জায়গায় শুধু একটাই চাওয়া ছিল, ভাইয়া অর্গানিক কেমিস্ট্রি এমন কিছু করেন যাতে আমার একটা সিকিউ আমি অ্যান্সার করে আসতে পারি। আমি আসলে এই ভিডিওটা বানানোর জন্য অনেক সময় ব্যয় করা লাগছে। অনেক সময় কেন? আমি আসলে অনেকভাবে ভাগ করার ট্রাই করতেছিলাম যে আসলে কোন পার্টগুলো থেকে আমি তোমাকে একটা সিকিউ কমন দিতে পারি। কিন্তু কোনো না কোনোভাবে লেজ লেগে যাচ্ছিল। পরবর্তীতে আমি অনেকগুলা পার্টকে একসাথে করে আমার কাছে মনে হলো যে অ্যাটলিস্ট এমন কিছু জিনিস আসলে আমরা আগেও পড়ে আসছি, বোঝার চেষ্টা করো। ধরো তুমি আগে থেকে একটু হলো আইডিয়া রাখো ওই টপিকগুলা। এমন টপিকগুলো যদি আমরা পড়ি, কয়েকটা টপিক, জাস্ট কিছু টপিক, দেখো আমি তোমাকে দেখাই। দেখো, আমরা কিন্তু ছোটবেলায় অ্যালকেন অ্যালকিন অ্যালকেন পড়ছি। যদি এমন হয় যে এই অ্যালকেন অ্যালকিন অ্যালকেন মিলে তোমার হলো যে সিকিউ থেকে একটা সিকিউ ঘুরিয়ে পেরিয়ে পেছিয়ে দিয়ে দেয়, তাহলে কেমন হয়? হ্যাঁ ভাইয়া, তোমার এমন একটা সিকিউ পরীক্ষা থাকেই থাকে সব সময়। এই তিনটা পার্ট থেকে তোমাকে একটা সিকিউ সব সময় দিয়ে দেয় স্যাররা। এখান থেকে দেড়টা সিকিউ হতে পারে। কারণ কি, তোমার হলো যে এইখান থেকে অনেকভাবে প্রশ্ন আমাদের করতে পারে, কিন্তু পেসি করলেও যাতে আমরা পারি ওই জিনিসটা আমরা এনশিওর করব। তার মানে কি, জাস্ট এই কয়েকটা জিনিস। এখন দেখো, এই কয়েকটা জিনিস চুজ করার পিছনে আমার আরেকটা কারণ ছিল যে তোমাদের পিছনে এটা করার উদ্দেশ্য একটাই ছিল যে, কারণ হলো যে অ্যালকেন অ্যালকিন অ্যালকেন তোমরা একটু হলো আগে থেকে পড়ছো ভাইয়া, তাই সামান্য একটু পরিশ্রম করলে তুমি 10 মার্ক কমন পেয়ে যাচ্ছ। 10 বলতে গেলে একটা সিকিউ কমন পেয়ে যাচ্ছ। তাহলে কেমন, মানে কেন করবা না বলো তো ভাইয়া? জাস্ট এইটুকু পড়ে আমি আসলে প্রথম দিকে অনেকগুলা টপিক চুজ করছিলাম। এই থেকে শুরু করে, ওই নীতি থেকে শুরু করে, ওইটা থেকে শুরু করে, তোমার হলো যে ক্যানিজারো বিক্রিয়া থেকে শুরু করে, অ্যালডোল ঘনীভবন থেকে শুরু করে অনেক জিনিস আমি করতেছিলাম। মানে তোমার হলো যে, তারপরে হলো যে আমার হলো যে অ্যারোমেটিক যুগ থেকে শুরু করে সব কিছু করতেছিলাম। পরে আমার মাথায় আসলো যে এগুলো তো করলে তো ওদের উপর খুবই প্রেশার হয়ে যাবে। কারণ তোমরা তো আসলে চাচ্ছ যে একটা সিকিউ, তোমরা চাচ্ছ যে একটু অল্প পরিশ্রম করবা, তোমাদের হাতে সময় কম আছে। অর্গানিক কেমিস্ট্রিকে তোমরা অনেক ভয় পাও, এই ভয়টাকে তো আসলে কাটানো লাগবে জাস্ট একটা সিকিউ আনার জন্য। তার জন্য আমার চিন্তা হলো যে না, আমি তোমাদেরকে সিকিউ অ্যাটলিস্ট একটা কমন দিয়ে দিই, আর এমসিকিউ তো ফুল 100-100 আমরা ইনশাল্লাহ টপ 100 এমসিকিউর উপরে আমরা সলভ করিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। এই সিকিউটা আপলোড যদি হয়ে যায় আগে, তাহলে আজকের দিনে, আজকের সন্ধ্যায় তোমরা এমসিকিউ পেয়ে যাবা প্রথম ক্লাসটা। ওকে, তাহলে আমরা এক এক করে ধাপে ধাপে আমরা তাহলে শুরু করে দিই। তাহলে আমরা লেট করবো না, ঠিক আছে? আমরা তাহলে স্টার্ট করলাম, ঠিক আছে? প্রথমত প্রথমত এই ক্লাসটা নেওয়ার আগে আমি অনেক 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 পরিশ্রম করা লাগছিল। কারণ হলো যে তোমরা জানো যে এই টপিকগুলো থেকে যে সিকিউ আসলে কিভাবে কিভাবে অ্যানালাইসিস করে আনা লাগে, আমি সবগুলো জিনিস করছি এবং দেখানো হয়েছে তোমাদেরকে। তারপরে দেখো, তোমাদের জন্য প্রত্যেকটা জিনিস আমি যেই যেই জিনিসগুলো দরকার, দেখো প্রত্যেকটা জিনিসের সাথে আরও বিক্রি অ্যাড করা, কোনটা কোনটা লেখা লাগবে পরীক্ষাতে, দেখো এগুলা প্রত্যেকটা জিনিস আমি তোমাদের সাথে ক্লিয়ার করে দিচ্ছি। তো জাস্ট আমার সাথে যদি আজকে যদি ক্লাসটা তুমি যদি একটু মনোযোগ দাও এবং ভাইয়া যেভাবে পড়াবো তুমি যদি একটু পড়ো, তাহলে আর কিচ্ছু লাগবে না। আমি তোমাকে কথা দিচ্ছি যে তুমি একটা সিকিউ খুব সহজে অ্যান্সার করে আসতে পারবা, জাস্ট আমার সাথে থাকা লাগবে। এখন কথা হলো যে অ্যালকেন থেকে কি করবো, পড়বো ভাইয়া, অ্যালকেন থেকে কি পড়বো ভাইয়া, অ্যালকেন থেকে কি পড়বো ভাইয়া, ওটা আগে বলে দেন। কারণ হলো যে অ্যালকেন অ্যালকিন অ্যালকেন এগুলো প্রস্তুতির অনেক বিক্রিয়া থাকে। অ্যালকেন অ্যালকিন অ্যালকেন থেকে আরো অনেক যাবতীয় পড়াশোনা আছে। এত কিছু তো আমার পড়ার সময় নেই ভাইয়া, তাহলে কি পড়বো? দেখো আমি ধাপে ধাপে বলে দিচ্ছি তোমাকে। তুমি অ্যালকেন অ্যালকিন অ্যালকেন থেকে কি কি পড়বা, ঠিক আছে? প্রথমত অ্যালকেন থেকে তুমি পড়বা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ঠিক আছে? এখানে অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে অনেক বিক্রিয়া আছে, তবে আমাদের খুবই পপুলার দুইটা বিক্রিয়া হয়েছে, ডিকার্বক্সিলেশন এবং উডস বিক্রিয়া। পরীক্ষা আসতে পারে ভাইয়া যদি এই বছরের প্রশ্নের প্যাটার্ন, যদি এই বছরের, আমি আমি জাস্ট তোমাকে একটা জিনিস বলবো যে তুমি যত যাই হোক না কেন এইখান থেকে তুমি কোন অ্যান্সার করে আসতে পারবা। তার জন্য তোমাকে কোনো কিছু মাথায় নেওয়া লাগবে না, তোমাকে জাস্ট ধৈর্য ধরে ক্লাসটা করা লাগবে। এবং এই ক্লাসে ভাইয়া যা শিখাচ্ছি সেটা তোমাকে কি করতে হবে, শিখে যেতে হবে ক্লাস থেকে। আমি এমনভাবে সহজভাবে বুঝিয়ে দিব যাতে তোমার আর এই তিনটা টপিক, যেহেতু এতদিন পড়ো নাই তোমরা, একটু হলো ধারণা তো আছে তোমার, অ্যালকেন মানে কি, অ্যালকিন মানে কি, অ্যালকেন মানে কি, এই ধারণা দিয়ে যাতে অ্যাটলিস্ট তুমি যাতে একটু আমার সাথে তাল মিলিয়ে পড়তে পারো, এই জিনিসটা এনশিওর করবা, ঠিক আছে? ওকে, অ্যালকিন থেকে যে জিনিসটা লাগবে, খুবই পপুলার, সিকিউতে 100-100 সব সময় আসবে, মার্কিনিকম নীতি, খারাসের নীতি। এগুলার শুধু নীতিগুলাই আসবে না ভাইয়া, এগুলা থেকে কি আসবে জানো? আমাদের আমাদের কি আসবে বলো তো ভাইয়া? আমাদের প্রক্রিয়াগুলো আসে। তোমরা হয়তো আবার দেখবা যে এই যে আমি যখন তোমাদেরকে এই মার্কিনিকম নীতি এবং খারাসের নীতি পড়াবো, তখন তোমরা ভালো করে দেখবা যে এই যে দেখো আমি তোমাদের জন্য এই যে এগুলো কৌশলগুলো আসে। এই কৌশলগুলাই হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মার্কিনিকম নীতি এবং খারাসের নীতির কৌশল আসে। তার মানে কি, তোমরা
কিন্তু জাস্ট পড়লেই হয়ে গেছে এমন না, বুঝে বুঝে পড়তে হবে আমাদের। তার ফলে ওজনীকরণ ভাই খুবই ইম্পর্টেন্ট। ওজনীকরণ পরীক্ষা আমাদের কিসে, অ্যালকিন এবং অ্যালকানের ক্ষেত্রে প্রযোজ্য হয় আমরা দেখবো, ঠিক আছে। ব্রোমিন দ্রবণ পরীক্ষা এবং বেয়ার পরীক্ষা, এইটাও আমার কি সম্পৃক্ত অসম্পৃক্ততা টেস্ট বা সম্পৃক্ত অসম্পৃক্ততা পরীক্ষার ক্ষেত্রে আমরা এই জিনিসটা করে থাকি। আরেকটা হলো কি অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কি পাবো, অ্যালকিন পাবো। কিভাবে পাবো সেটা আমরা দেখাবো বিক্রিয়ার মাধ্যমে, খুব সুন্দর করে বুঝিয়ে দিব ধাপে ধাপে। এরপর দেখো অ্যালকাইনের মধ্যে আমার অনেকগুলো সংযোজন আছে, হাইড্রোজেন সংযোজন আছে, ওজনীকরণ বললাম না, ওজনীকরণ তুমি অ্যালকিন এবং অ্যালকাইনের প্রস্তুতিতে পেয়ে থাকবা। পলিমারকরণ আছে, অ্যালকাইল 1 অম্লধর্মী কেন, এটা আমরা সুন্দর করে ব্যাখ্যা করবো আসলে কেন অ্যালকাইল 1 অম্লধর্মী হয়। খুবই পপুলার প্রশ্ন, ঘতে 4 মার্কে আসবে, ঘতে 4 মার্কের জন্য আসবে ভাইয়া, অ্যালকাইল 1 কেন অম্লধর্মী। আরেকটা হলো ক্যালসিয়াম কার্বাইড থেকে তুমি কিভাবে ইথাইন প্রস্তুতি করবা, কি প্রস্তুতি, ইথাইন প্রস্তুতি করবা। এই প্রশ্ন তোমার পরীক্ষায় ম্যাক্সিমাম টাইমে দিয়ে থাকে। তার মানে হলো যে এই 3 ধরনের টপিক পড়ে আমাকে একটা সিকিউ এনশিওর করা লাগবে। এখান থেকে একটা সিকিউ আসবে, আরেকটা আরো অন্যান্য অনেকগুলো পার্ট নিয়ে আরেকটা সিকিউ আসে, আরেকটা পার্ট আসে আমাদের অ্যারোমেটিক পার্ট নিয়ে আরেকটা সিকিউ আসে, ঠিক আছে। তাহলে চলো আমাদের মেইন আলোচনায় শুরু করে দিই আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের প্রথম পার্ট অ্যালকেন দিয়ে। চলো আমরা স্টার্ট নাও, ঠিক আছে। চলো আমরা শুরু করি এখন। এখন আমি একদম প্রথমে যেইটা দিয়ে শুরু করব সেটা হলো ডিকার্বক্সিলেশন, ঠিক আছে। চলো আমরা একটু পড়াশোনা ঢুকে পড়ি। আচ্ছা, ডিকার্বক্সিলেশন এটার বাংলা মিনিং দেখো তো, কি বলা যাচ্ছে যে কার্বন কমে যাবে। ডিকার্বক্সিলেশন মানে কি, কার্বন হ্রাস পাচ্ছে। কি হচ্ছে, কার্বন হ্রাস পাচ্ছে, আমার কার্বন হ্রাস পাচ্ছে, খুব ভালো কথা। এখন কার্বন কিভাবে হ্রাস পাচ্ছে ওইটা আমরা দেখব, খুব সুন্দর করে দেখব। এবং এখান থেকে আমরা এটা আসলে কি অ্যালকেন প্রস্তুতির ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো আমি তোমাকে একটু সুন্দর করে বোঝানোর স্বার্থে এই যে এই স্লাইডে চলে আসো। এটার নাম কি দেখো, ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশন, ঠিক আছে। দেখো ডিকার্বক্সিলেশন। এখন দেখো কিভাবে সিকিউ আসবে সেটা নিয়ে পরে আলোচনা করব, ঠিক আছে। সুন্দর করে দেখো এখানে কি হয়, আমরা কার্বক্সিলিক অ্যাসিডের আমি যে পয়েন্টগুলো উল্লেখ করব সেগুলোর নিচে সুন্দর করে তুলে ফেলবা। কার্বক্সিলিক অ্যাসিডে আমরা সোডিয়াম লবণ নিব, আর কি নিব বলো তো ভাইয়া, আর আমরা নিব সোডা লাইম বা NaOH নিব, এই যে ক্যালসিয়াম অক্সাইড দ্রবণ দিয়ে, ঠিক আছে। এইটার মিশ্রণ করলে আমরা কি পাবো দেখো তো, ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ার মাধ্যমে অ্যালকেনটাকে আমরা উৎপন্ন করতে পারবো। এই হলো সেই অ্যালকেন। বিষয়টা হলো কেমন, আমি তোমাকে সুন্দর করে ধাপে ধাপে বলতেছি। যে ধরো CH3 CH2 COONA, ঠিক আছে। এইটা হলো কি আমার কি সোডিয়াম প্রোপিওনেট বা প্রোপানয়েড, ঠিক আছে, সোডিয়াম প্রোপানয়েড, ঠিক আছে। এখন দেখো ভাইয়া, এখন দেখো এটার সাথে আমরা কি যুক্ত করব, সোডিয়াম NaOH, ঠিক আছে, NaOH যুক্ত করব, খুব ভালো কথা। এখন তুমি মজার বিষয় দেখো, এই পার্টটুকুর দিকে তাকাও, আমার এই পার্টটুকুর দিকে তাকাও, এই যে এই পার্টটুকুর দিকে তাকাও, সরি এই পার্টটুকুর দিকে তাকাও। এখান থেকে কি কি পাচ্ছ দেখো, সোডিয়াম পাচ্ছ কয়টা, সোডিয়াম পাচ্ছ তুমি 2টা, সোডিয়াম পাচ্ছ কয়টা 2টা, আর কার্বন পাচ্ছ কয়টা 1টা, অক্সিজেন পাচ্ছ 3টা, তার মানে কি NO2CO3, তার মানে কি বলতো, সোডিয়াম কার্বনেট তোমার কি পেয়ে গেছো। তাহলে থাকতেছে কি দেখো তো, এই যে CH3 CH2 আর থাকতেছে এই যে হাইড্রোজেনটা, তাই না, দেখো হাইড্রোজেনটা থাকতেছে। এখন দেখো ভাইয়া, এই যে এখানের মধ্যে CH3 CH2 আর একটা হাইড্রোজেন থাকে, তাহলে এই হাইড্রোজেনটা যুক্ত হয়ে এটার সাথে হয়ে যায় CH3 CH3, তার মানে কি এটা কি, এটা হলো ইথেন, এটা কি, এটা হলো ইথেন, তার মানে আমরা অ্যালকেন পেয়ে গেছি। এখন মজার বিষয় দেখো, আমার এখানে কার্বন ছিল কয়টা দেখো তো, আমার এখানে কার্বনের সংখ্যা ছিল 3টা, কিন্তু এখানে হয়ে গেছে কয়টা, কার্বনের সংখ্যা হয়ে গেছে 2টা। তার মানে কি কার্বন কি হয়েছে, একটা হ্রাস পেয়ে গেছে। কেন হ্রাস পেয়ে গেছে, একটা সোডিয়াম কার্বনেটে প্রবেশ করে গেছে, কিন্তু আমার আলটিমেটলি যে আমাদের যে গন্তব্য ছিল ওখানে কার্বন একটা হ্রাস পেয়ে গেছে। তার জন্য একটা কার্বন যেহেতু হ্রাস পায়, কার্বন একটা হ্রাস পাওয়াতে আমরা এটাকে কি বলি বলতো ভাইয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে থাকি। অনেক সময় এটাকে কি বলা হয়, ডুমা বিক্রিয়া বলা হয়, MCকিউতে চলে আসতে পারে। তার মানে কি, আমাদেরকে যদি অনেক সময় প্রশ্ন করা হয় কার্বন শিকল হ্রাসকরণ পদ্ধতিতে তোমাকে ব্যাখ্যা করতে, তার মানে তখন কি বুঝবা বলো তো ভাইয়া, তখন তুমি বুঝবা যে এটা হলো ডিকার্বক্সিলেশনকে বুঝাচ্ছে। অথবা বলবে যে অবরোহ পদ্ধতি মানে কি, উন্নতি না অবনতি হচ্ছে, বুঝতে পারছো। তার মানে কি কার্বন সংখ্যা কমতেছে, এই পদ্ধতি থেকে আমরা কি বলবো, অবরোহ পদ্ধতি বলবো, বা আরেকটা কি বলবো, কার্বন শিকল হ্রাসকরণ পদ্ধতি বলবো। তার মানে আশা করি তুমি যদি এই টপিকটা ভালো মতো ক্লিয়ার হয়ে যাও, এখান থেকে কিন্তু গ নাম্বারে 3 মার্কের প্রশ্ন চলে আসতে পারে। আশা করি যে বুঝতে পারছো। জাস্ট কি কি মনে রাখবা দেখো,
জাস্ট মনে রাখবা তুমি এখানে কি হয়েছে, জাস্ট এখানে কি করবা, কার্বক্সিলিক অ্যাসিডের একটা সোডিয়াম লবণ নিবা, আর এখানে পাশাপাশি তুমি কি নিবা, সোডা লাইম নিবা, এনে হচ্ছে এই যে ক্যালসিয়াম অক্সাইডের দ্রবণটা নিবা, নিয়ে এটাকে মিশ্রণ করে দিলে জাস্ট তোমার কি হয়ে যাবে, CONA এবং NaO এটা মিলে Na2CO3 হয়ে যাবে, আর তুমি ইথেনটা পেয়ে যাবা, একটা কার্বন হ্রাস পেয়েছে ওটা দেখাই দিবা, তাহলেই হয়ে গেছে। তার মানে আমাদের ডিকার্বক্সিলেশন এই টপিকটা কমপ্লিট। ঠিক আছে, আমরা একটা একটা করে কমপ্লিট করব, আর একটা একটা করে আমরা দাগ দিব। ঠিক আছে, এরপরে আসো উডস বিক্রিয়া। আসো, আমাদের এখন টার্গেট হলো উডস বিক্রিয়া। এটাও আমাদের কিসের বলতো, অ্যালকেনের, অ্যালকেন প্রস্তুতির একটা বিক্রিয়া। এটাও আমাদের কিসের বিক্রিয়া, অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া। আমরা এখন অ্যালকেনে আছি। ঠিক আছে, অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া। ওকে, এরপরে দেখো ভাইয়া উডস বিক্রিয়া কি বলতেছে। সবসময় মনে রাখবা যে এই উডস বিক্রিয়াটা আমাদের কি হবে, শুষ্ক ইথারে। কেন শুষ্ক ইথারে এইটা বলতেছি, তার আগে একটু জেনে নাও উচ্চতর অ্যালকেন। এখানে কি হয়েছে দেখো তো, আমরা কি হয়েছে, একটা হ্রাস পেয়ে গেছে কার্বন। আর এখানে অনেক সময় তোমাকে প্রশ্ন করবে যে উচ্চতর অ্যালকেন পাওয়ার জন্য, যদি প্রশ্ন বিভিন্ন ভাবে করবে কিন্তু দেখো, উচ্চতর অ্যালকেন পাওয়ার জন্য অথবা কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে, কার্বন সংখ্যা কি হবে, দ্বিগুণ হয়ে যাবে, কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে, এই বিক্রিয়াগুলোকে কি বলা হয়, উডস বিক্রিয়া বলা হয়। এগুলা বললে আমরা বুঝবো যে কাকে নির্দেশ করতেছে, উডস বিক্রিয়াকে নির্দেশ করতেছে। ঠিক আছে, তার মানে কি এই উডস বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি নিচ্ছি, শুষ্ক ইথার নিচ্ছি। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে ভাই শুষ্ক ইথার কেন নিব, দেখো এই স্লাইডে আসো তাহলে বুঝতে পারবা। দেখো আমি এখানে কি কি নিচ্ছি, দেখো C2H5I, এটা আমরা 2 অণু নিব আর 2N। ঠিক আছে, এইখান থেকে দেখো আমার শুষ্ক ইথার, শুষ্ক ইথার নেওয়ার উদ্দেশ্য হলো যে যদি আমরা শুষ্ক ইথার না নিতাম তাহলে কিন্তু এটা কি করতো বলো তো ভাইয়া, এটা কোনো ধরনের বিক্রিয়া করে এটা নষ্ট করে দিত। কিন্তু আমরা তো চাই না এটা যেন নষ্ট না হোক। শুষ্ক ইথার নেওয়ার কারণে এই জিনিসটা শুষে নেয়, তার কারণে অনেক সময় নষ্ট হয় না, তার জন্য মানে নষ্ট হয় না, তার জন্য আমরা কি করি, শুষ্ক ইথারটা নিয়ে থাকি। তো এখান থেকে দেখো ভাইয়া, এই যে ওইটা ছিল কি অবরোহ পদ্ধতি, ওটা ছিল কি অবরোহ পদ্ধতি, এটাকে কি বলবো আমরা, দেখো আরোহ পদ্ধতি, একটু পরে বলতেছি। দেখো এখানে কি হচ্ছে জানো, এখানে জাস্ট তুমি দেখো ভাইয়া, এইখানের মধ্যে এই আয়োডিনটা কি আছে, নেগেটিভ আছে, আর সোডিয়ামটা পজিটিভ আছে, আর এরা মিলিত হয়ে কি হচ্ছে, 2NaI হচ্ছে। দেখো 2NaI হচ্ছে, খুব ভালো কথা। কিন্তু দেখো ভাইয়া এখানে কয় অণু আছে, 2 অণু আছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, দেখো তো ভাইয়া, এটাকে আমরা লিখতে পারবো না C2H5 C2H5, বা অনেক সময় এটাকে আমরা ভাঙ্গায় লিখতে পারো তোমরা CH3 CH2 CH2 CH3, লিখতে পারো কিনা বলো তো ভাইয়া, পারো। এবার দেখো ভাইয়া এখানে ছিল কয় অণু, কার্বন, কার্বন ছিল কয়টা বলো তো ভাইয়া, কার্বন ছিল 2টা, হয়ে গেছে কয়টা বলো তো ভাইয়া, 4টা। এই যে দেখো কার্বন সংখ্যা কিন্তু কি হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে ভাইয়া সবসময় কি কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে, না ভাইয়া, তোমাকে যখন তুমি এই যে দেখো এই ধরনের দ্রবণ তুমি কি নিছো, অণু নিছো, মানে 3 টাইপের নিছো, কয় টাইপের, এটা তো 2 টাইপ আছে, কিন্তু তুমি যখন 3 টাইপ নিবা তখন মিশ্রণের ক্ষেত্রে, যেমন ধরো আমি একটা জিনিস, একটা উদাহরণ দেই, একটা উদাহরণ দিলে তোমরা ভালো মতো এই জিনিসটা বুঝতে পারবা, জাস্ট একটা উদাহরণ দিলেই ভালো মতো বুঝতে পারবা। আচ্ছা দেখো, যদি ধরো এমন হইলো যে এই যে দেখো আমি এখন কি করছি, CH3I CH3 CH2I, আগে কি হইতো দেখো, তুমি যে কোনো একটা নিতে, একটা নিয়ে তাকে দ্বিগুণ করে দিতে, তখন তোমার কি হইতো, দুই মানে কার্বন সংখ্যা 2টা থাকলে হয়ে যেত 4টা। এবার দেখো এইখানে কি হয়, এইখানে আমার একটা এবং 2টা আলাদা আলাদা আমরা নিচ্ছি। এখন আলাদা আলাদা নিলে একটা হলো 1 কার্বন বিশিষ্ট, একটা হলো 2 কার্বন বিশিষ্ট। তো আমি কি এটা, আমি তো বুঝে যাচ্ছি এটা দ্বিগুণ হয়ে যাবে, তার মানে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কি তোমার CH3 CH3। ওকে, খুব ভালো কথা। এরপর এইটা কি হয়ে যাবে, দেখো এইটা কি হয়ে যাবে আমার, এইটা হয়ে যাবে CH3 CH2, তারপরে কি হয়ে যাবে CH2 CH3। ওকে, খুব ভালো কথা। কিন্তু ভাইয়া এই মনে রাখবা যে এখানের মধ্যে এরা দুইজন আবার মিলিত হবে, এরা দুজন মিলিত হয়ে কি হবে, দেখো CH3 CH2 CH3। এবার দেখো তো এইখানের মধ্যে কয়টা কার্বন আসছে, আমি কি বলছিলাম সব সময় যে জোড় হবে বিষয়টা এমন না, 2টা থেকে 4টা হচ্ছে বিষয়টা এমন না। দেখো 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 এখানে কয়টা ছিল কার্বন, 3টা ছিল, হওয়ার কথা ছিল কয়টা, 6টা, কিন্তু এখন হয়েছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তার মানে বুঝতে পারতেছে এখন কয়টা আসছে, 9টা। তার মানে বিজোড় কার্বন আসা পসিবল, কিন্তু এটা আমাদের খুব বেশি লাগে না, জাস্ট জেনে রাখার জন্য তোমাকে আমি বলে দিলাম। কিন্তু তাহলে আমরা কি মনে রাখবো বলতো ভাইয়া, আমরা সবসময় একটা পার্ট দিয়ে আসে যেহেতু, তার মানে সবসময় কি হয়, এটা দ্বিগুণ হয়ে যায় কার্বন সংখ্যাটা। ঠিক আছে, তাই বলে মানে সবসময় যে জোর থাকবে বিষয়টা এমন না, 2টা থেকে 4টা 3টা থেকে 6টা এমন যে থাকবে বিষয়টা এমন না। যদি আলাদা আলাদা হয় তখন কিন্তু আমাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা দ্বিগুণ হয়, কিন্তু আবার তাদের মিশ্রণও হয়। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখলে তখন আমরা বিজোড় পাই। তার মানে জোড় বিজোড় উভয় পাওয়া পসিবল, কিন্তু এখানে কার্বন সংখ্যা অনেক বেড়ে যায়, 2টা থেকে 4টা 3টা
থেকে 9টা হয়ে গেছে, বুঝতেই পারতেছো এটা কি হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, মানে সরি বেড়ে যায় কার্বন সংখ্যা অনেক। এই যে কার্বন সংখ্যা বেড়ে যাওয়া বা কার্বন শিকল বড় হয়ে যাওয়া, এই প্রসেসটাকে আমরা কি বলে থাকি বলতো ভাইয়া? এই যে এই প্রসেসটাকে আমরা বলে থাকি আরোহ পদ্ধতি। আরোহ পদ্ধতি তার মানে কি, আরোহ পদ্ধতিতে কি হয়, কার্বন সংখ্যা অনেক বেশি বেড়ে যায়, কার্বন সংখ্যা অনেক বেশি বেড়ে যায়। আর সবসময় মনে রাখবা যে এখানে কি হয়, উচ্চতর অ্যালকেন আমরা প্রস্তুত করতে পারি। কোন অ্যালকেন? উচ্চতর অ্যালকেন। দেখো উচ্চতর অ্যালকেন না, যখন 2টা ছিল এখান থেকে আমরা পেয়ে গেছি 4টা, যখন 3টা ছিল ওখান থেকে পেয়ে গেছি 9টা কার্বন। তার মানে এগুলা কি, অ্যালকেনগুলা অনেক বড় বড় অ্যালকেন হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, যার ফলে আমরা এই জিনিসটা জেনে রাখবো। তো উডস বিক্রিয়া থেকে এইটুকু জেনে রাখলেই হবে, এটা পরীক্ষা কিন্তু প্রচুর আসে ভাইয়া, ঠিক আছে? ওকে, আমাদের অ্যালকেনের প্রস্তুতির মোটামুটি পাঠটুকু শেষ, যেগুলো আমাদের পরীক্ষা আসার মতো, ঠিক আছে? আমরা এবার চলে যাব কোথায়? আমরা এবার চলে যাব অ্যালকিনে। অ্যালকিনে, অ্যালকিন, অ্যালকিন। চলো আমরা এখন চলে যাব কোথায়? অ্যালকিনে। অ্যালকিনে প্রথম যে জিনিসটা দিয়ে আমি শুরু করতেছি সেটা হলো অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে? অ্যালকিনের প্রস্তুতি থেকে। তো অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কি করব? অ্যালকিন প্রস্তুতি করব। তো এইখানের মধ্যে বিভিন্ন বিষয় আছে, আমি একটু তোমাদেরকে দেখাই, এই স্লাইড থেকে তুমি ভালো মতো বুঝতে পারবা। এখানে হলো কি, তুমি ধরো যে কোনো একটা কি নিবা, এখানে দেখো তোমাকে উল্লেখ করে দিচ্ছে যে তুমি একটা ব্রোমিনের দ্রবণ নিবা। দেখো এই যে এইচএক্স অপসারণ ধরো অ্যালকাইল হ্যালাইড বা হ্যালো অ্যালকোহল NaOH, দেখো এখানের মধ্যে কি, এই যে এই পয়েন্টটাতে আসো, এইচএক্স, এই যে দেখো এইচএক্স অপসারণে। তার মানে কি, আমি জাস্ট এইটা দিয়ে তোমাকে বুঝালে আরেকটু ভালো মতো বুঝতে পারবা। জাস্ট তোমার কি হয়েছে দেখো তো ভাইয়া, এখানে আমরা কি নিব, ব্রোমাইডের একটা ইয়া নিব, সেটা হইতে পারে বিউটাল ব্রোমাইড নিচ্ছে, তুমি চাইলে অন্যান্য ইয়াও নিতে পারো, কোনো সমস্যা নেই। তার সাথে আমরা কি যুক্ত করতেছি? NaOH যুক্ত করতেছি। এখন দেখো ভাইয়া এখানে দুইটা ঘটনা ঘটে, এখানে KOH যুক্ত করায় অনেক সময় আমরা আরেকটা কি যুক্ত করতে পারি, NaOH যুক্ত করতে পারি, কোনো সমস্যা নেই। এখন দেখো এখানে দুইটা পার্ট হয়, একটা থাকে একুয়াসে আর একটা থাকে অ্যালকোহলে। দেখো KOH যদি নাও তুমি বা NaOH নাও, যেটাই নাও না কেন, একটা একুয়াসে থাকবে আর একটা অ্যালকোহলে থাকবে, অ্যালকোহল দ্রবণে থাকবে, ঠিক আছে? দেখো একটা একুয়াসে আর একটা হলো অ্যালকোহল দ্রবণে। সবসময় মনে রাখবা যে একুয়াস, একুয়াস মানে কি, জল, জল থাকলে হবে অল, জল থাকলে হবে কি অল, জল থাকলে হবে কি অল, অল মানে কি অ্যালকোহল, অল মানে কি অ্যালকোহল। তার মানে যখন তোমার এটা একুয়াসে থাকবে তখন এটা কি হয়ে যাবে, এই যে দেখো CH3 CH2 আর এটার সাথে OH-টা এখানে যুক্ত হয়ে যাবে, আর এখানে কি থাকতেছে দেখো, তখন কি উৎপন্ন হইতেছে, তখন আমাদের উৎপন্ন হইতেছে কি, এই যে অ্যালকোহল একটা উৎপন্ন হইতেছে, আর ওইখানে থেকে KBr, এই যে পটাশিয়াম ব্রোমাইড এর যুক্ত হয়ে গেছে। তার মানে কি, যখনই আমার অল থাকবে মানে জল থাকবে তখন হয়ে যাবে অল। তার মানে কি, তখন একুয়াস থাকলে আমরা বুঝে যাব আমরা কি পাচ্ছি বলতো ভাইয়া, অ্যালকোহল পাচ্ছি। আমরা এখান থেকে কি পাচ্ছি বলতো, অ্যালকোহল পাচ্ছি, অ্যালকোহল পাচ্ছি, অ্যালকোহল পাচ্ছি। তার মানে কি, অ্যালকোহল পাচ্ছি, ঠিক আছে? ওকে, খুব ভালো কথা। কিন্তু ভাইয়া যখন তোমাকে এটা অ্যালকোহলিক দ্রবণ থাকবে, অ্যালকোহলিক দ্রবণ থাকবে, এই যে সোডিয়াম NaOH, এটা যখন অ্যালকোহলিক দ্রবণ থাকবে তখন তুমি কি পাচ্ছ, তখন তুমি আর জল থেকে অল হচ্ছে না। যদি এটা না হয়, দুই ধরনের আমরা জিনিস পাই, একটা একুয়াসে থাকলে আমরা কি পাবো, আমরা পাবো অ্যালকোহল, আর যদি এটা অ্যালকোহলিক থাকে তখন আমরা পাবো কি বলতো ভাইয়া, অ্যালকিন পাবো। আমরা কি পাবো, অ্যালকিন পাবো, অ্যালকিন, অ্যালকিন পাবো, অ্যালকিন। দেখো অ্যালকিনে কি কি হচ্ছে, জাস্ট মনে রাখবা যে এইখানের মধ্যে এই যে ব্রোমাইড আছে সেটা সোডিয়াম ব্রোমাইড হয়ে যাচ্ছে, আর এখান থেকে যে OH-টা আছে এইখান থেকে কি হবে বলতো ভাইয়া, একটা H কমে যাবে, জাস্ট একটা H কমে গিয়ে সেটা কি হয়ে যাবে দেখো, H2 হয়ে যাবে। দেখো একটু দেখো, এই যে দেখো এখানের মধ্যে সোডিয়ামের সাথে ব্রোমাইড যুক্ত হয়েছে, আর OH এর সাথে এখান থেকে একটা H, যেহেতু এটা আমার কি অ্যালকিন হয়ে যাচ্ছে, দ্বিবন্ধন চলে আসতেছে। দেখো একটু বোঝানোর চেষ্টার জন্য আমি একটু আলাদা করে দেখাচ্ছি তোমাকে। দেখো CH3 CH2 CH2 আর হলো কি CH2Br। আজান দিচ্ছে, আমি একটু পজ করবো, জাস্ট একটু পজ করবো। ওকে, দেখো আমাদের আজান শেষ হয়ে গেছে। দেখো এখানের মধ্যে আমি কি, এখানের মধ্যে আমি তার সাথে যুক্ত করব কি, NaOH এর অ্যালকোহলিক দ্রবণ, ঠিক আছে? তাহলে এখান থেকে কি, সোডিয়াম পজিটিভ আর ব্রোমাইড নেগেটিভ, তাহলে সেখান থেকে NaBr হচ্ছে। আর দেখো এইখানের মধ্যে আমার কি, আমরা জানি কি অ্যালকিন প্রস্তুত হয়ে যাবে যখন, যেহেতু অ্যালকোহলিক দ্রবণ, তাহলে সেটা এই যে দেখো কি হবে বিক্রিয়াটা, CH3 CH2, এইখানে দেখো CH, এইখানে তো আমার CH2 থাকবে, যেহেতু আমার এটা দ্বিবন্ধন হয়ে যাচ্ছে, একটা হাইড্রোজেন কমে যাচ্ছে, ওই হাইড্রোজেনটা কোথায় যুক্ত হচ্ছে, এই OH এর সাথে, সেটার সাথে হয়ে গেছে কি H2O। তার মানে কি, এই যে আমার অ্যালকিন আমি পেয়ে গেছি, পাশাপাশি আমার সোডিয়াম ব্রোমাইড পেয়ে গেছে এবং পানি পেয়ে গেছে। তার মানে আমরা এখান থেকে, এটা খুবই পপুলার ভাইয়া, পরীক্ষা আসবে যে অ্যালকাইল হ্যালাইড থেকে আমার যখন এখানে আমরা কি করব, অ্যালকোহলিক দ্রবণ নিব, তখন আমরা কি পাবো, অ্যালকিন পাবো। আর যখন আমরা অ্যাকুয়াস দ্রবণ নিব বা জল নিব, পানি জাতীয় পানি দ্রবণ নিব, তখন আমরা কি পাবো, আমরা অ্যালকোহল পেয়ে যাবো। জল মানে অল, এটুকু মনে রাখলেই হবে, ঠিক আছে?
ওকে, এবার আসো আমরা খুবই একটা পপুলার একটা পরীক্ষার মধ্যে আসব, ব্রোমিন দ্রবণ পরীক্ষা বা বেয়ার পরীক্ষা। এই পরীক্ষাটা আমরা সম্পৃক্ত এবং অসম্পৃক্ততা এটা টেস্ট আমরা বলে থাকি, মানে সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত এই জিনিসটা আমরা এখান থেকে বলতে পারি। এখান থেকে আমরা এটা বলতে পারি না অ্যালকিন নাকি অ্যালকেন, এটা বলতে পারি না। আমরা বলতে পারি কি এটা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত, অ্যালকেন নাকি অ্যালকিন অথবা অ্যালকেন কোনটা, মানে অ্যালকেন অ্যালকেন নাকি অ্যালকিন বা অ্যালকেন কোনটা। তো আমরা এই টেস্টটা আমরা এটা করব। এখানের মধ্যে সমস্যা কি হয় সবসময় মনে রাখবা যে তোমার যখন তুমি অ্যালকিন এবং অ্যালকাইন নিবা, যখন তুমি কি নিবা দেখো, যখন তুমি অ্যালকিন এবং অ্যালকাইন নিবা, বোঝার চেষ্টা করো, যখন তুমি অ্যালকিন এবং অ্যালকাইন নিবা ভাইয়া, এই যে দেখো অ্যালকিন এবং অ্যালকাইন নিবা, তখন এখানে কি হবে, এটা থাকে আমাদের লাল কালারের দ্রবণ থাকলে এটা কি হয়ে যাবে, বর্ণহীন হয়ে যাবে। তার মানে এই যে লাল কালার থেকে বর্ণহীন হয়েছে, তখন আমরা বুঝতে পারি কি এটা হলো অসম্পৃক্ততা, মানে অসম্পৃক্ত আমাদের কি এইখানের মধ্যে আমরা বুঝে যাই যে এটা হলো অ্যালকিন অথবা অ্যালকাইন, ঠিক আছে, যখন বর্ণহীন হয়ে যাবে। কিন্তু যখন তুমি এখানে অ্যালকেন নিবা, যখন তুমি এখানে অ্যালকেন নিবা, অ্যালকেনের সাথে তুমি ব্রোমিন যুক্ত করবা, এই যে তোমার দেখবা যে এটা রিয়েকশনে করে না, তার মানে কি আমার বর্ণের কোনো পরিবর্তন হয় না। যেহেতু আমার বর্ণের কোনো পরিবর্তন হয় না, তখন আমরা বুঝে যাই যে এটা হলো অ্যালকেন। তার মানে কি এখানে দেখো এই যে গাঢ় লাল বর্ণের দেখো লেখা আছে, তোমরা এখান থেকে দেখো গাঢ় লাল বর্ণের তরল ব্রোমিনকে আমরা কি করব, এই যে টেট্রাক্লোরাইডে দ্রবীভূত করে, এই যে দেখো CCl4, এটা মনে রাখবা। অনেক সময় কি, আচ্ছা একটা জিনিস একটু বলে দেই, ওইখানে একটা এমসিকিউ আমরা একটু একটু শিখিয়ে দিই তোমাদেরকে। এই উডস বিক্রিয়া থেকে একটা কমন এমসিকিউ তোমার পরীক্ষা আসে, যেমন ধরো একটা প্রশ্ন করছে যে যে কোন বিক্রিয়ায় অ্যালডিহাইড মূলক, দেখো ভাইয়া এখান থেকে সব সময় যে তোমার হলো যে কোন বিক্রিয়ার মধ্যে তোমাকে জিজ্ঞেস করতেছে যে, হ্যাঁ এই যে প্রশ্নটা পেয়ে গেছে, কোন বিক্রিয়ার মধ্যে কার্বন শিকল বৃদ্ধি করা হয়, বলো কোন বিক্রিয়া কার্বন শিকল বৃদ্ধি হয়, বলো তো উডস বিক্রিয়া। আর যদি আমাদের বলতো যে কার্বন সংখ্যা একটা হ্রাস পেয়ে গেছে কোথায়, ডিকার্বক্সিলেশনে, ঠিক আছে, এমসিকিউ আসবে, ভুলে গেছিলাম এটা বলতে, ঠিক আছে, এই এমসিকিউ গুলা কিন্তু প্রচুর পরীক্ষায় আসে, ঠিক আছে। তো আমরা কোথায় ছিলাম জানি, আমরা ছিলাম এই জায়গাটায়, তো এখানে কি বলতেছে, অনেক সময় এখানে কি করে এটা হোয়াট চিহ্ন দিয়ে দেয়, তখন আমাদেরকে মনে রাখতে হবে এখানে প্রভাবকটা কি ছিল, ঠিক আছে, এই জিনিসগুলো পরীক্ষা প্রশ্ন দিয়ে দেয়। তখন আমরা যখন দেখি যে এটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, তখন এরা কি হয়ে যায় বলতো ভাইয়া, এরা বর্ণহীন হয়ে যায়, এরা কি হয়ে যায়, এরা বর্ণহীন হয়ে যায়। তখনই আমরা কি বলতে পারি যে, তখনই আমরা বলতে পারি এই যে দেখো অ্যালকিন নিশ্চিতকরণ পরীক্ষা কোনটি, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ঠিক আছে। তার মানে কি তখনই আমরা বলতে পারি কি, তখনই আমরা এটাকে বলতে পারি যে এখানের মধ্যে অ্যালকিন অথবা অ্যালকেন বা অসম্পৃক্ততা এখানে সংশ্লিষ্টতা আছে। তার মানে কি এই জিনিসটা জাস্ট আমাদের মনে রাখলেই হবে। এই জিনিসটা দেখে দেখো কি কি হচ্ছে এখানে, জাস্ট সহজ বিক্রিয়ার মেকানিজম খুবই সহজ। দেখো CH2 এরা আছে দ্বিবন্ধন, আর এখানে কি যুক্ত করবো আমরা, ব্রোমাইন যুক্ত করবো। দেখো এটা হলো লাল বর্ণের, ঠিক আছে, লাল বর্ণে ব্রোমিন দ্রবণ যুক্ত করলে তুমি দেখো এখানের মধ্যে আমাদের প্রভাবক রাখবে CCl4। তো যেহেতু এরা কি হচ্ছে বলো তো ভাইয়া, এরা যেহেতু কি হয়েছে, এরা দ্বিবন্ধন আছে এটা বুঝতে পারছি, তাহলে এই দ্বিবন্ধনটা কি হয়ে যাবে, ভেঙে গেলে কি হবে, একটা হাত কি হবে বলো তো ভাইয়া, খালি হবে। একটা হাত খালি হলে ওই খালি হাতগুলাতে ব্রোমিন যুক্ত হবে, ওই খালি হাতগুলাতে ব্রোমিন যুক্ত হবে। তার মানে এইটা থাকবে কি বলো তো ভাইয়া, এটা থাকবে বর্ণহীন। এটা কি হয়ে যাবে বলতো, 1,2 ডাইব্রোমো ইথেন হয়ে যাবে, যেহেতু আমাদের কার্বন সংখ্যা কয়টা, 2টা, তার মানে 1,2 ডাইব্রোমো ইথেন। বুঝতে পারছো, এইটুকু হলো এটার নাম। তো আমরা এইভাবে আশা করি বুঝতে পারবো। এবার একটু আমরা আসি বেয়ার পরীক্ষাতে। বেয়ার পরীক্ষাতে কি হয়, বেয়ার পরীক্ষাতে ওই সেম ঘটনাই ঘটে। আমাদের কি হয়েছে দেখো, এখানে কি হয়েছে, আমরা এখানে জাস্ট কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যে কি কি মনে রাখতে হবে, যে এখানের মধ্যে এই যে আমরা এটা নিলাম, এখানের মধ্যে কি নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি এবং কি নিচ্ছি, পানি নিচ্ছি। এখন দেখো ভাইয়া এটা কার উপস্থিতিতে নিচ্ছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে নিচ্ছি। এখন কি কি হচ্ছে এখানের মধ্যে একটু ভালো করে খেয়াল করলে দেখবা, এইখান থেকে যেটা উৎপন্ন হচ্ছে এই দুইটা মিলিয়ে H2O2। তো এই H2O2 এদের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় দেখো, একটু ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবা যে CH2 তার সাথে আছে H2O আর আছে অক্সিজেন, ঠিক আছে। এইটা কি করছে বলো তো ভাইয়া, এটা কিন্তু তোমাদেরকে কি করতেছে, জারিত করলে আমাদের গ্লাইকোল উৎপন্ন হবে। দেখো H2O2 তার মানে CH2OH, দেখো CH2 কি হচ্ছে, একটা OH যুক্ত হচ্ছে আমাদের এটার সাথে, আর এইখানেও কি হচ্ছে, CH2 এর সাথে একটা OH যুক্ত হচ্ছে, আর এটার নাম কি বলতো, ইথিলিন গ্লাইকল। বুঝতে পারছো, তার মানে কি এই যে দেখো আমরা জাস্ট নরমাল ইথিন থেকে আমরা কি করলাম, ইথিলিন গ্লাইকল উৎপন্ন করলাম। কিভাবে করছি বলতো ভাইয়া, জাস্ট আমরা বেয়ার পরীক্ষার মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে অক্সিজেন এবং H2O এখন যখন জারিত করবে
তখন ওএইচ ওএইচ দুইটা কি হয়েছে বলো তো ভাইয়া, এখানে মেকানিজমটা অনেক সহজ বললাম না, এখানের সাথে একটা ওএইচ যুক্ত হচ্ছে, এখানের সাথে একটা ওএইচ যুক্ত হচ্ছে, তখন আমরা ইথিলিন গ্লাইকল পেয়ে যাব, ঠিক আছে। আর যদি ভাইয়া এখানে এই যে দেখো এসিটিলিন, যখন এটা আমরা যখন কি করব বলো তো ভাইয়া, যখন আমাদের এখানের মধ্যে কি হবে বলো তো ভাইয়া, একটু দেখো ত্রিবন্ধন বা অ্যালকাইন থাকবে, তখন আমরা কি পেয়ে যাব, অক্সালিক অ্যাসিড পেয়ে যাব। কি পেয়ে যাব, অক্সালিক অ্যাসিড। কেন অক্সালিক অ্যাসিড পেয়ে যাব, এখানে কয় অণু, 4 অণু অক্সিজেন যুক্ত হয়ে গেছে, দেখো বুঝতেই পারতেছো যে COOH, আর এখানে কি উৎপন্ন হচ্ছে, COOH, এই যে দুইটা আর চারটা, তার মানে তখন পেয়ে যাবো অ্যাসিড। তার মানে আমরা এখান থেকে ব্রোমিন দ্রবণ পরীক্ষা এবং বেয়ার পরীক্ষার মাধ্যমে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। ব্রোমিন দ্রবণ পরীক্ষা এবং বেয়ার পরীক্ষার মাধ্যমে আমাদের কি তৈরি হয় বলতো ভাইয়া, আমরা মোটামুটি বুঝতে পারি যে এটা কি নিশ্চিত করতেছে, অ্যালকিন নাকি অ্যালকেন, আমরা সম্পৃক্ত এবং অসম্পৃক্ততা এই জিনিসটা বুঝতে পারি। তো ব্রোমিন দ্রবণের ক্ষেত্রে আমরা ব্রোমিন নিব লাল বর্ণের, তখন এটা বর্ণহীন হয়ে যাবে। আর আমরা বেয়ার পরীক্ষার মাধ্যমে আমরা কি করব, আমরা যখন আমাদের কি থাকবে বলতো ভাইয়া, অ্যালকিন থাকবে, তখন পাবো অ্যালকিন, দেখো ইথিলিন গ্লাইকল পাচ্ছি। আর যখন আমাদের এখানে ত্রিবন্ধন মানে আমাদের কি থাকবে বলতো, অ্যালকাইন বা অ্যাসিডিন ছিল, তখন আমরা অক্সালিক অ্যাসিডে পাচ্ছি, মানে অ্যাসিড পাচ্ছি। তো আশা করি যে এই যে স্লাইড থেকে যেই কোনো প্রশ্ন আসে, যেমন একটা সিকিউ প্রশ্ন রাখছি আমি এখানে, অ্যালকিন নিশ্চিতকরণ পরীক্ষা কোনটি, দেখো ব্রোমিন দ্রবণ পরীক্ষা। তো এখান থেকে তোমার কিন্তু সিকিউতে প্রশ্ন আসে ভাইয়া, এই পরীক্ষার মাধ্যমে এটা প্রুভ করতে বলে, বা এই পরীক্ষার মাধ্যমে আমরা দেখবো সামনে, বুঝতে পারছো। আশা করি এই জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে কিন্তু আমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। চলো দেখি আমাদের নেক্সট আমাদের জন্য কি অপেক্ষা করতেছে, ঠিক আছে। এরপরটা হলো আমাদের মার্কিনিকম নীতি বা খারাসি নীতি। ভাই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন কি হয়, আমি তোমাকে সিকিউ দেখাবো যখন, তখন তুমি বুঝতে পারবা যে ধরো মার্কিনিকম নীতির কৌশলটা ব্যাখ্যা করো, বা এই বিক্রিয়ার কৌশলটা ব্যাখ্যা করো। তার মানে কি, এই বিক্রিয়া যে ঘটতেছে সেটার কৌশলটা আমাকে খুব সুন্দর করে লিখতে বলে। এই যে সেই বিক্রিয়া, ধরো তোমাকে প্রোপিন দিছে, প্রোপিনের সাথে তুমি কি করছো, হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করতেছো। হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করলে এখানে দুইটা ঘটনা ঘটতে পারে। এটা আমি বলবো যে এই মার্কিনিকম নীতি আর খারাসি নীতি কি, আগে একটু এটা জেনে নাও। মার্কিনিকম নীতি আর খারাসি নীতি একে অপরের উল্টো। কিভাবে উল্টো হচ্ছে আমি জাস্ট আগে নিয়মটা বলে দেই, যে ধরো এখানে কি আছে, দেখো এখানের মধ্যে কি আছে, আমার কি আছে, একটা আমার কি আছে বলতো ভাইয়া, অ্যালকিন আছে। আমরা কিন্তু এখনো কোথায় আছি, অ্যালকিনে আছে। আমরা এখনো কোথায় আছি বলতো ভাইয়া, আমরা এখনো অ্যালকিনে আছি। তো অ্যালকিনে থাকলে দেখো, তো এই দ্রবণটা কি আছে, একটু আমি তোমাকে একটু এই সাইডে নেই, এই দ্রবণটা কি আছে, ধরো এই যে CH3CH, আর একটা কি আছে CH2, আর তার সাথে বলতেছে যে HBr যুক্ত করতে। খুব ভালো কথা। তো এখান থেকে দুইটা আমাদের কি পাওয়া যায় বলতো, উৎপাদ পাওয়া যায়। একটা উৎপাদ দেখো, এখান থেকে যখন একটা বন্ধন ভেঙে যাচ্ছে, দেখো CH3CH CH2, তার মানে কার্বনের একটা হাত খালি হচ্ছে, তাই না। এখন কার্বনের ওই হাতের মধ্যে কে ঢুকবে, এখানে এটাই হলো প্রশ্ন আমাদের, কার্বনের ওই হাতের মধ্যে কে ঢুকবে। বিষয়টা বোঝার চেষ্টা করো, জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করলে তুমি বুঝতে পারবা। দেখো যেমন ধরো এই যে এখানের মধ্যে একটা হাত খালি হয়েছে, এখানের মধ্যে একটা হাত খালি হয়েছে, তাই না বলো তো ভাইয়া, এইখানের মধ্যে তো একটা হাত খালি হয়েছে। এখন কোন হাতের মধ্যে হাইড্রোজেন যাবে আর কোন হাতের মধ্যে ব্রোমাইড যাবে, ওই জিনিসটার উপর আমার অনেক কিছু নির্ভর করতেছে। এখন যেমন ধরো এইখানের মধ্যে সবসময় মনে রাখবা যে এই যে মার্কিনিকম নীতি হয় কি, তেলা মাথায় তেল দেওয়া। তারা মাথায় তেল দাও মানে কি, তোমার ধরো টাকা আছে, তোমাকে আরো বেশি টাকা দিবে, যার টাকা নেই তাকে টাকা দিবে না। তার মানে কি, হাইড্রোজেন আছে কার বেশি, এখানে আছে, এখানে কম আছে, যার বেশি আছে সেখানে হাইড্রোজেন যাবে, আর যার কম আছে সেখানে ব্রোমিন যাবে। এই যে প্রসিডিউরটা, এটাকে আমরা কি বলতে, কি বলতো ভাইয়া, তেলা মাথায় তেল দাও। তার মানে মার্কিনিকম নীতির নিয়মটা কি, তেলা মাথায় তেল দাও। এই যে এখানে বলে দিছে তেলা মাথায় তেল দেওয়া। এবার দেখো ভাইয়া এইখানে কি হচ্ছে, এইখানের মধ্যে আরেকটা জিনিস দেখো, এইটা একটা উৎপাদ উৎপন্ন হচ্ছে, আরেকটা উৎপাদ উৎপন্ন হচ্ছে তোমার এইটা, যে CH3CH CH2। এখন দেখো এইখানের মধ্যে তোমার কি যুক্ত হচ্ছে, তোমার ব্রোমাইড যুক্ত হচ্ছে, এখানে ব্রোমিন যুক্ত হচ্ছে, এখানের মধ্যে হাইড্রোজেন যুক্ত হচ্ছে। এই যে দেখো এইটা একটা উৎপাদ। এখন দেখা যায় যে এইটা উৎপন্ন হয় কত পার্সেন্ট, দেখো 90%, আর এইটা উৎপন্ন হয় কত পার্সেন্ট, 10%। এখন প্রশ্ন পরীক্ষা এইটাই আসে যে এইটা কেন 90% উৎপন্ন হয়েছে, এইটা কেন 10% উৎপন্ন হয়েছে, কেন হাইড্রোজেন এখানে যাচ্ছে, কেন হাইড্রোজেন ওখানে, মানে এই যে দেখো হাইড্রোজেন যেখানে বেশি আছে সেখানে কেন হাইড্রোজেন গেছে, সেখানে না গিয়ে কেন ব্রোমিন আসলো না সেখানে। এই প্রশ্নটাই আমার প্রশ্ন পরীক্ষা আসে, যে কৌশলটা ব্যাখ্যা করতে, যে মার্কিনিকম নীতির কৌশলটা তোমাকে ব্যাখ্যা করতে বলে। এইটা একটা জিনিস। আরেকটা জিনিস দেখো ভাইয়া, এইখানের মধ্যে আরেকটা জিনিস আসে কি, এইখানের মধ্যে সেম নিয়মে আমরা কি করতে পারি বলতো ভাইয়া, আমরা এখানের মধ্যে
সেম নিয়মে যেই কোনো প্রশ্ন আসলে আমরা জাস্ট এরকম ভাবে কি করতে পারি বলতো ভাইয়া, এসবিআর এর মাধ্যমে দুইটা উৎপন্ন কি পাই বলতো ভাইয়া, কাঙ্ক্ষিত আমাদের কি পাই বলতো ভাইয়া, কাঙ্ক্ষিত আমাদের গন্তব্যে যেই আমাদের কি লাগবে বলতো, আমাদের যৌগ লাগবে, সেইখানের মধ্যে আমরা দুইটা পাই উৎপাদ, সেই দুইটার মধ্যে একটা 90% হয়, একটা 10% হয়। এই যে এই কৌশলটা এখন আমরা সুন্দর করে ব্যাখ্যা করব, তোমাকে সাইড দিয়ে লিখে দিচ্ছি। তোমরা, আমি তো জাস্ট তোমাদেরকে প্রত্যেকটা জিনিস এ টু জেড ধরিয়ে দিচ্ছি, আর তোমরা কি করবে বলতো ভাইয়া, তোমরা আচ্ছা দেখো তাহলে এইখানের মধ্যে তোমাদেরকে যেটা বলতেছিলাম আর কি, এই যে এইখানের মধ্যে আমাদের কি কি ঘটনা ঘটতেছে, আমি একটু এই জিনিসটাকে একটু তোমাকে একটু ছোট করে দেই, ছোট করে দিয়ে এই জায়গায় নিয়ে আসি, ঠিক আছে? আমি একটু এই জায়গাটা একটু ফাঁকা করলাম। তো এখানের মধ্যে যেটা হচ্ছে কি দেখো, CH3CH আমার কি ছিল দেখো, CH2 ছিল, ঠিক আছে? খুব ভালো কথা, খুব ভালো কথা, CH3CH2 আছে। আর এরপরেরটা কি আছে দেখো, এইখানের মধ্যে এইটা আছে, ঠিক আছে? এখন দেখো বিষয়টা বোঝার চেষ্টা করো, এখন দেখো বিষয়টা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আরেকটা জিনিস লেখো, CH3CH2, যেহেতু আমাদের দুইটা উৎপাদ হয়, ঠিক আছে? তো এখানের মধ্যে যে এই যে দ্বিবন্ধনটা, এইটাকে কে টানতেছে, ও এই দিক থেকে টানতেছে, আর এইটাকে কে টানতেছে, ও এই দিক থেকে টানতেছে। দেখো দুইজনে তো নিজের দিকে টানতেছে। এখন দুইজনের টানার ফলে এখানে দেখো, এখানে কি হয়েছে বলো তো ভাইয়া, এখানে তো এমনি হাইড্রোজেন সংখ্যা বেশি আছে, তার মানে এই দিকে টানার ফলে এখানে ইলেকট্রন ঘনত্বটা বেড়ে যায়। কি হয়, ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়। তার মানে ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেলে এইটা কি হয় দেখো তো ভাইয়া, এই জায়গাটা কি হয়ে যায়, এই জায়গাটা নেগেটিভ হয়ে যায়, এই জায়গাটা কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়, আর এটা হয়ে যায় পজিটিভ। আর যখন তোমার এই দিক থেকে টানে, তখন এই দিক থেকে টানলে এই জায়গাটা হয়ে যায় নেগেটিভ, আর এইটা হয়ে যায় পজিটিভ। খুব ভালো কথা। তখন তোমার এটা এরকম হয়ে যায় যে দেখো এই জায়গা থেকে এইটা উৎপন্ন হয় যে CH3CH, তার মানে প্রথম স্টেপটা কি হচ্ছে, প্রথম স্টেপটার মধ্যে তোমার এখানে যে দ্বিবন্ধনটা আছে সেটাকে আমরা কি করলাম, সেটাকে তারা যখন নিজেদের দিকে টেনে নেয়, তখন যার দিকে টেনে নিচ্ছে তার ঘনত্বটা বেড়ে যাচ্ছে, সেই দিকে আমরা কি হচ্ছে, ঋণাত্মক অনুভূত হচ্ছে। তার মানে কি, যখন ঋণাত্মক হয়ে যায় তখন আমাদের কি হয়ে যায় দেখো CH, আর এই সাইডে যেহেতু পজিটিভ আছে, তার মানে এই সাইডে কি যুক্ত হবে, ব্রোমিন যুক্ত হবে, নেগেটিভটা যুক্ত হবে, আর এইখান থেকে কি হয়ে যাবে, একটা পজিটিভ যুক্ত হয়ে যাবে, তার মানে CH3। ওকে, খুব ভালো কথা। আর কি আছে দেখো তো ভাইয়া, এইটা কি হইলো, এইটা হলো পজিটিভ। আর এইটার ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রে যেটা হয় কি, CH3CH, এইখানে দেখো ভাইয়া এটা কি আছে, এটা যেহেতু নেগেটিভ অনুভূত হচ্ছে, তার মানে এই একটা এখানে আসবে পজিটিভটা। এখন কাহিনী হলো এই স্যার বিয়ারটা কই থেকে আসতেছে, দেখো আমরা কি নিছিলাম বলতো ভাইয়া, এইচ বিয়ার নিছিলাম। ওই এইচ বিয়ারটাকে ভাঙলে কি হয় দেখো তো, ওই এইচ বিয়ারটাকে ভাঙলে এইচ প্লাস হয় আর বিয়ার মাইনাস হয়, এই এইচ প্লাস আর বিয়ারটাই যুক্ত হচ্ছে এখানের মধ্যে। তার মানে এইখানের মধ্যে কি যুক্ত হয়েছে দেখো তো, এখানে মাইনাস যেহেতু আছে তার জন্য একটা এইচ যুক্ত হয়েছে, আর এইখানের মধ্যে কি যুক্ত হচ্ছে, এটা যেহেতু প্লাস আছে তার মানে এখানে বিয়ার উৎপন্ন হচ্ছে। এখন দেখো এইটা হলো প্লাস। এখন দেখো আমরা কিন্তু জানি যে 3 ডিগ্রি কার্বন, আমরা কিন্তু কার্বোক্যাটায়ন কি এগুলো কিন্তু 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এই বিষয়টা কিন্তু আমরা জানি। তো এখানে দেখো এইখানের মধ্যে, এই যে এইখানের মধ্যে কার্বোক্যাটায়ন এটা কয় ডিগ্রি দেখো তো ভাইয়া, এই দুই পাশে আমার CH3 আছে, তার মানে এটা হলো 2 ডিগ্রি। আর এইটা দেখো এই প্লাসের শুধুমাত্র এক সাইডে CH3 আছে, তার মানে এটা হলো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তার মানে তোমরা সবসময় মনে রাখবা যে দেখো, মনে রাখবা যে আমাদের কার্বোক্যাটায়নের, এই যে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই বলো তো ভাইয়া, আমরা কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কি দেখতে পাই, আমরা কার্বোক্যাটায়নের ক্ষেত্রে আমরা যখন স্থিতিশীলতা এই জিনিসটা দেখতে পাই, তখন 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এইভাবে আমাদের স্থিতিশীলতা থাকে। তার মানে কোনটায় বলো তো ভাইয়া, 2 ডিগ্রিতে আমাদের কি হয় বলো তো ভাইয়া, বেশি স্থায়িত্ব হয়। তাহলে বেশি স্থায়িত্ব 2 ডিগ্রিতে হলে তার মানে কি, এই যে 2 ডিগ্রিটার এই কারণে আমাদের কত পার্সেন্ট অনুভূত হয় দেখো, পাই আমরা 90%। আর এটা যেহেতু কম 1 ডিগ্রিটা, তার জন্য এখানে পাই আমরা 10%। এইটাই হলো আমাদের মেইন ব্যাখ্যা। তার মানে আমরা এখানে কয়েকটা স্টেপ দেখো কি কি ব্যাখ্যা করছি। প্রথমত হাইড্রোজেন ব্রোমাইড ভেঙে হাইড্রোজেন প্লাস ব্রোমিন উৎপন্ন হয়েছে। তারপরে আমাদের যখন একটা আরেকটার দিকে টানতেছিল, তখন সেখানের মধ্যে কি হয়েছে, আমাদের ইলেকট্রনের ঘনত্ব বেড়ে গেছে। ইলেকট্রনের ঘনত্ব যেদিকে বাড়তেছে সেদিকে আমাদের পজিটিভটা যুক্ত হবে, আর যেদিকে কমছে সেদিকে আমার নেগেটিভটা যুক্ত হবে। সেম পরের বিক্রিয়াতে যেহেতু দুইটা উৎপাদ হচ্ছে, সেটাও পরেরটাও আমরা কি হয়েছে, সেম একটা যেটা দিকে নেগেটিভ হয়েছে সেখানে আমাদের এইচ যুক্ত হয়েছে আর ব্রোমিন যুক্ত হয়েছে। তো এই যে দেখো পজিটিভটা আমার যেখানে আছে তার দুই পাশে আমরা কি জানি দেখো তো, আমাদের কি আছে বলতো ভাই, CH3 দুইটা আছে, তার মানে এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এখানে দেখো আমাদের কয়টা আছে, একটা আছে, তার মানে এটা হলো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তার মানে এখানে স্থায়িত্বের ক্রম থেকে আমরা বুঝতে পারি যে 2 ডিগ্রি বেশি স্থায়ী, তার জন্য ওখানে 90% আমাদের বেশি উৎপাদ হয়, যেটা স্থায়ী বেশি সেখানে তো বেশি থাকবে। তো ওই ডিগ্রি এই থেকে আমরা সুন্দর করে এটা ব্যাখ্যা করতে পারি। আশা করি মার্কিনিকম নীতির আমাদের যেই কোনো পরীক্ষায় এখান থেকে তোমার 3 মার্ক আমরা এখন সিকিউতে দেখবা যে এইটাই সিকিউর একটা প্রশ্ন, তোমার হলো যে কৌশলটা ব্যাখ্যা করা, এইটাই তোমার পরীক্ষায় চলে আসছে, তুমি লিখে রাখতে পারো, বুঝতে পারছো? তার জন্য আমরা কিন্তু এই স্লাইডে যা যা বলছি সেটুকু ক্লিয়ার হয়ে গেলে তুমি পেরে যাবা।
খারাসের নীতিটা কি বলতেছে? খারাসের নীতিটার এখানের মধ্যে দেখো আমাদের জাস্ট এখানে আমরা কি ইউজ করতেছি, অ্যালকাইল পার অক্সাইডটা ইউজ করতেছি। অ্যালকাইল পার অক্সাইডটা ইউজ করার কারণে এটা কি হয়ে যাবে। আরেকটা জিনিস একটু বলে রাখি যে এগুলো শুধুমাত্র অপ্রতিসম অ্যালকিন। দেখো অপ্রতিসম অ্যালকেনের জন্য আমরা কি করি, এগুলা বের করে থাকি। তো অপ্রতিসম অ্যালকেনে দ্বিবন্ধনে যে কার্বন বেশি থাকবে, দেখো এইখানে এটাও অপ্রতিসম অ্যালকিন। দেখো দুই পাশে সমান না, এক পাশে বেশি এক পাশে কম, তার মানে অপ্রতিসম। প্রতিসম হলে দুই পাশে সমান হতো, হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করছো। কিন্তু এখানে দেখো আগের নিয়মটা কি ছিল বলো তো ভাইয়া, যেই পাশে হাইড্রোজেন বেশি সেখানে আমার হাইড্রোজেন যাবে, ওই যে তেলা মাথায় তেল দেওয়া কেন গেছে আমি একটু আগে দেখাইলাম। কিন্তু খারাস কি বলে, মার্কিনিকুমের উল্টা বলতেছে। কেন? কারণ ও অ্যালকাইল পার অক্সাইড ইউজ করছে। পার অক্সাইড ইউজ করার কারণে আমার যেই পাশে হাইড্রোজেন কম সেই পাশে যাবে কি হাইড্রোজেন বাড়বে। দেখো হাইড্রোজেন কম কোন পাশে, দেখো আমার হাইড্রোজেন কম হয়েছে এই যে দেখো, এই যে দেখো এখানের মধ্যে কি হচ্ছে একটু দেখো তো, এখানের মধ্যে CH3CH, এখানের মধ্যে এখানে H যুক্ত হচ্ছে, হাইড্রোজেন কম যেখানে ওইটাতে, আর এখানে হচ্ছে CH2Br। ঠিক আছে, এটা একটা উৎপন্ন হচ্ছে। আরেকটা জিনিস উৎপন্ন হচ্ছে CH3CHBr, আরেকটা উৎপন্ন হচ্ছে CH3। তো খারাস বলতেছে যে যেই পাশে হাইড্রোজেন কম সেই পাশে বেশি অনুভূত হবে। কেন? কারণ কি বলতো 99% উৎপন্ন হচ্ছে আর এটা 1% উৎপন্ন হচ্ছে। কেন? কারণ সে অ্যালকাইল পার অক্সাইড ইউজ করছে। এইটুকুই আমার কি খারাসের এখানে পার অক্সাইডের ফলাফল মেইনলি কি পার অক্সাইডের কারণে ফলাফলটা বিপরীত আসতেছে, শুধুমাত্র পার অক্সাইডের কারণে। তার মানে এটা কিন্তু মাস্ট আমাকে কি করতে হবে বলতো, এই পার অক্সাইডটা আমাকে ইউজ করতে হবে। যদি পার অক্সাইড যেখানে দেখবা যে পার অক্সাইড, সেখান থেকে বুঝতে পারবা যে এটা খারাসকে বোঝাচ্ছে। আর মার্কিনিকুম নীতির ক্ষেত্রে কি বুঝবা দেখো তো ভাইয়া, তুমি এখান থেকে বুঝতে পারবা যে কি হয়েছে বলো তো ভাইয়া, HBr যুক্ত করছে এখানে আমাদের 90% আর 10%। খারাসের ক্ষেত্রে কি হয়েছে 99 আর 1%, আর মার্কিনিকুমের ক্ষেত্রে 90 আর 10। আর খারাসের ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবা যে কি এখানে কি থাকবে বলো তো ভাইয়া, এইখানে তোমার অ্যালকাইল পার অক্সাইডটা থাকবে। ওইটা দেখে তুমি বুঝে যাবা যে এটা খারাসকে বোঝাচ্ছে, ওইটা মার্কিনিকুমকে বোঝাচ্ছে। আশা করি এইটুকু তোমার ফুল ক্লিয়ার হলে তোমার কিন্তু ম্যাক্সিমাম পড়া কিন্তু শেষ। এবার আমরা দেখবো কি অ্যালকিনের ওজনীকরণ আর অ্যালকাইনের ওজনীকরণ। এই ওজনীকরণ থেকেও আমার পরীক্ষায় প্রশ্ন হয় ভাইয়া 3 বা 4-এ তোমার ম্যাক্সিমাম টাইমে পরীক্ষা আসবে। ওকে, তো অ্যালকিনের ওজনীকরণ এবং অ্যালকাইনের ওজনীকরণ দুইটাই সহজ, আমরা সহজে করতে পারবো। তুমি আমার সাথে প্রসিডিউরটা দেখো, তাহলেই বুঝতে পারবা কিভাবে বাড়িঘর বানায়। আমি সব কিছু A to Z তোমাকে বুঝাই দিব। ঠিক আছে, তোমাকে বুঝাই দিব, তারপরে তুমি দেখবো যে ইজিলি করতে পারবা। ঠিক আছে, বেশি পড়া নাই, জাস্ট ঠান্ডা মাথায় দেখো। এখানে দেখো ভাইয়া, এখানে আমরা কি নিছি, প্রথমে বিউটিন 1 নিছি, মানে একটা অ্যালকিন নিছি। অ্যালকিনের সাথে আমরা ওজন নিছি O3 নিছি, আশা করি দেখতে পাচ্ছ। এখন দেখো ভাইয়া, এই যে এখানের মধ্যে যে CH3CH2 আছে, দেখো বোঝার চেষ্টা করো। আমি একটু এখানে লিখি, এই যে এখানে একটু করি, এইখানে একটু এটাকে আমি একটা কাজ করি, এটাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই। ওকে, এই সাইডে আমি একটু করবো, এই জন্য আমি এটাকে ফাঁকা করলাম। দেখো এখানে কি আছে, CH3CH2 আছে। CH3 কি আছে দেখো তো, এই যে CH3CH2 আছে, খুব ভালো কথা। এই যে CH3CH2 আছে, আর তারপরে কি আছে দেখো তো, CH আছে। তুমি দেখো ভাইয়া, এখানের মধ্যে কি হবে, এই যে দ্বিবন্ধনটা আছে এটা ভেঙে যাবে। এটা ভাঙলে কি হবে, একটা হাত খালি হচ্ছে না বলতো ভাইয়া কার্বনের ক্ষেত্রে। তো কার্বনের যে হাতগুলা খালি হচ্ছে, এই দিকে একটা আর এই দিকে কি হচ্ছে বলতো ভাইয়া, একটা হাত খালি হচ্ছে, এই যে সেই একটা। আর এই দিকে মনে রাখবা যে ভাইয়া দেখো তো আমার এখানের মধ্যে কি হচ্ছে, দেখো তো ভাইয়া কার্বনের এখানে কি হচ্ছে, কার্বনের এখানের মধ্যে আমার কয়টা হাত আছে, 2টা হাত আছে, তাহলে আরো 2টা হাত লাগবে, এই হলো সেই 2টা হাত। এখন আমার কি বলতো ভাইয়া, অক্সিজেন কয়টা ছিল, 3টা। এখানে একটা অক্সিজেন যুক্ত হবে, এখানে একটা, আর এখানে একটা অক্সিজেন। আর সবসময় মনে রাখবা এই অক্সিজেনে কি হয়েছে বলতো ভাইয়া, আরেকটা হাত তৈরি হয়েছে, সংযোগ হয়েছে। তার মানে কি, তার মানে হলো এটা কি একটা বাড়ি ঘরের মতো তৈরি হয়ে গেছে, তাই না? এই যে ওজনীকরণে অক্সিজেন কিভাবে যুক্ত হয়েছে বুঝতে পারতেছো। আর এইখানের মধ্যে আমাদের কি আমরা ইউজ করছি বলতো ভাইয়া, CCl4। এরপর ধাপে আমরা কি করব দেখো তো ভাইয়া, H2O পানির উপস্থিতিতে আমরা জিঙ্কের মাধ্যমে প্রেসার দিব, তাপ দেওয়ার পরে কি হবে সবসময় মনে রাখবা, জাস্ট একটু আমার এখানে দিকে তাকাও, এখানে দিকে তাকালেই তুমি ভালো মতো বুঝতে পারবা। ঠিক আছে, এই যে দেখো CH3CH2CSO, এটা নিয়ে একটা তুমি কি পেয়ে যাবা বলো তো ভাইয়া, একটা তোমার কি পেয়ে যাবা বলো তো ভাইয়া, আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ পেয়ে যাবা, CH3CH2CHO। ঠিক আছে ভাইয়া, এইবার দেখো আরেকটা কি পেয়ে যাবা দেখো তো ভাইয়া, আরেকটা পেয়ে যাবা তুমি এই জায়গার মধ্যে, জাস্ট এই জায়গার মধ্যে কি পেয়ে যাবা দেখো তো ভাইয়া, HCHO। তার মানে কি তুমি আরেকটা উৎপাদ পেয়ে যাচ্ছ, কি পেয়ে যাচ্ছ বলো তো ভাইয়া, HCHO।
ও এখন এই যে অক্সিজেনটা আছে সেটা জিঙ্কের সাথে যুক্ত হয়ে কি হয়ে যাবে, জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড তার মানে এই দিকে একবার কাটবে, এই দিকে একবার কাটবে, আর যেটা থাকবে ওইটাদের সাথে জিঙ্ক যুক্ত হয়ে গেছে। এখন তোমাকে আমি একটু মজার বিষয় একটা জিনিস বলি যে তোমার প্রথমত উৎপাদ কি ছিল, দেখো তো ভাইয়া প্রথমত উৎপাদ ছিল যে CH3CH2CH এটা ছিল। তুমি দেখো আলটিমেটলি এখানে জাস্ট অক্সিজেনটাকে একটু যুক্ত করে দাও, CH3CH2CHO, তার মানে এখানে একটা অক্সিজেন যুক্ত করে দিলে দেখো কাঙ্ক্ষিত এই উৎপাদটা পেয়ে যাচ্ছ। আরেকটা মজার বিষয় দেখো এখানে কি, এখানে আরেকটা অক্সিজেন যুক্ত করে দাও, HCHO, তার মানে হাইড্রোজেন দুইটা আছে আর CHO, তার মানে এই যে দেখো HCHO আর জিঙ্ক অক্সাইড। তার মানে কি তুমি প্রথম টুকু দেখেই আমরা কিন্তু কি বলতে পারবো যে উৎপাদ আমাদের কি আসবে, এমসিকিউ কিন্তু আমাদের খুব বেশি কাজে লাগবে। তার মানে কি এইটা দেখে আমরা বুঝে যাবো যে উৎপাদ আমাদের কি কি হতে পারে। তাহলে একটু দেখি তো আমরা এটার ক্ষেত্রে আমরা বলি তো উৎপাদ কি কি হতে পারে, একটু খেয়াল করে দেখো তো এটার ক্ষেত্রে উৎপাদ কি হতে পারে। এটার জন্য আমাদের একটা পার্ট আসবে, এটার জন্য একটা পার্ট আসবে, তার মানে কি হচ্ছে CH3CHO, আর এখান থেকে কি আসবে দেখো CH3CHO, দেখো দুইটা হচ্ছে CH3CHO দুই অণু, বুঝতেই পারতেছো এই যে সেই দুই অণু। আশা করি এগুলো ইজিলি এখন তোমরা বুঝতে পারবা। তার মানে এইখানের মধ্যে কি পাচ্ছ দেখো তো, এখান থেকে একটা পাচ্ছ, এখান থেকে একটা পাচ্ছ, তার মানে CH3CHO, আবার এখান থেকে পাচ্ছ CH3 দেখো CH2CH2CHO পাচ্ছ। দেখো এই যে দেখো CH3CO আর CH3CSO, দেখো এই জিনিসটাই আমরা পাচ্ছি। তার মানে কি তোমরা বুঝতে পারতেছো কিভাবে আমরা এই জিনিসগুলো বের করব। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। তাহলে অ্যালকাইনের ক্ষেত্রে কি হবে এটা একটু আমরা দেখি। সেম নিয়ম জাস্ট আমাদের কি দেখো এখানের মধ্যে কি ছিল দেখো, আমি একটু এটাও রাইট হ্যান্ড সাইডে নিয়ে নেই, এই যে দেখো এইটাও আমাদের, এবার আমরা অ্যালকাইনে আসছি, এবার আমরা কোথায় আসছি, অ্যালকাইনে আসছে। অ্যালকাইনের ওজনীকরণে কি হয়েছে দেখো CH3CH2CH তার সাথে আমাদের কি হয়েছে অক্সিজেন 3 অণু, ঠিক আছে, অক্সিজেন O3, তার মানে অক্সিজেন যখন মানে 3 অণু না মানে ও অক্সিজেন আমরা, ঠিক আছে, এগুলো কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে, 3 অণু আবার দিয়ে দিও না, ঠিক আছে। দেখো এখানের মধ্যে কি হয়েছে, এখানের মধ্যে তোমার এটা কি হবে, এখানের মধ্যে সেম নিয়মে CH3CH2, ওকে। এবার দেখো কার্বন এখান থেকে কি হয়েছে একটা হাত খুলে গেছে, তার মানে অক্সিজেন দিয়ে যুক্ত হয়েছে কার্বন, কিন্তু কার্বনে তো এখানে কয়টা ছিল ত্রিবন্ধন, তার মানে এই দিকে আমার কি হয়েছে কার্বনে একটা হাত খুলছে, কিন্তু কার্বনে তো আরেকটা হাত আছে, দেখো একটা দুইটা হয়েছে তিনটা হয়েছে, কিন্তু আরেকটা হাত হইলো এই যে একটা, তার মানে এখানে একটা অক্সিজেন এখানে একটা অক্সিজেন, এই হলো আমার ভেঙে গেছে। তার মানে এখানের মধ্যে কি থাকতেছে দেখো, এইখানের মধ্যে তো আমার সব সহজ হিসাব নিকাশ, এখানে থাকতেছে CH। যদি এটা হয় তুমি দেখো ভাইয়া এখানের মধ্যে কি হচ্ছে, এইরকম তোমার হলো যে একটা কি হয়েছে ওই যে বাড়িঘর তৈরি হয়েছে। এখন দেখো আমরা এখানের মধ্যে কি ইউজ করবো বলো তো ভাইয়া, এইখানের মধ্যে আমরা জাস্ট তোমাদের বোঝানোর স্বার্থে আমি এটা আরো সহজভাবে বলে দিচ্ছি, তোমরা জাস্ট একটু আমি সবসময় একটা কথা সবসময় বলি, এইখানের মধ্যে আসলে তুমি যে কাজটা করবা কি, ওকে। তো এখানে আমরা ছিলাম আর কি, যে কথা আমি তোমাদেরকে সবসময় বলি যে এইখানের মধ্যে এই অবস্থা আসার পরে আমরা কি করি, আমরা আর এখানে জিঙ্কটাকে যুক্ত না করে আমরা শুধু পানি নিই, পানি নিয়ে তাপ দিই, তখন কি হয় দেখো, তখন যে জিনিসটা হয় যে এইখানের মধ্যে দেখো এই যে অক্সিজেনটা আছে আর এই পানির সাথে যুক্ত হয়ে এটা কি হয়ে যায় H2O2 হয়ে যায়, ঠিক আছে ভাইয়া, পার অক্সাইড হয়ে যায়। তখন দেখো কি হয়, তখন যে জিনিসটা থাকে এই যে এইখানের মধ্যে ওই যে CH3 যেটুকু আসছিল CH2, তারপরে দেখো CH2, এইখানে দেখো ভাইয়া এই যে দেখো CH3CH2, তারপরে এই যে C আর এইখানে কি থাকে CH। সবচেয়ে মজার বিষয় হলো যে এইখানের মধ্যে যে অক্সিজেন থাকে, তুমি দেখো ভাইয়া এইখানে এদের তো দুইটা হাত খালি হয়ে গেছে, যেহেতু ও একটা অক্সিজেন নিয়ে গেছে, তার মানে এদের দুইটা হাত ফাঁকা হয়ে গেছে, এই হাতটা তখন এসে এই দিকে যুক্ত হয়ে যায় অক্সিজেন হয়, আর এই হাতটা তখন এই দিকে এসে যুক্ত হয়ে ডাবল বন্ড হয়ে অক্সিজেন হয়, ঠিক আছে। এইবার দেখো এই জায়গাটা হওয়ার পরে কি হয়, এই জায়গাটা হওয়ার পরে তোমার এরপরের ধাপটাতে জাস্ট সহজ হিসাব নিকাশ, এখান থেকে কি হয় দেখো, এখান থেকে তোমার CH3COOH, তার মানে কি এখানে হাইড্রোজেন ছিল কয়টা বলো তো ভাইয়া, এখানে হাইড্রোজেন ছিল জাস্ট আমার দুইটা ছিল, এখান থেকে OH যুক্ত হয়ে আমার কি হয়েছে CH3CH2, দেখো একটা CO আছে আর এখান থেকে একটা OH আসছে, আর এখান থেকেও দেখো এখান থেকে কি আছে CH, দেখো এখানের মধ্যে কি আছে CH আর এখান থেকে একটা OH আসবে, এখান থেকে OH আসলে কি হবে একটু খেয়াল করে দেখো তো, এখানের মধ্যে HCOOH হবে, HCOOH, তার মানে এখানেও একটা OH, দেখো OH2O2 ভেঙে
ভেঙে 2 অণু, দেখো H2O2 ভেঙে আমার কি হয়েছে 2 অণু OH হয়েছে। তো একটা OH এদিকে যুক্ত হয়ে গেছে, তার মানে আরেকটা OH এদিকে যুক্ত হয়ে গেছে। তার মানে আমরা সব সময় মনে রাখবো যে কি মনে রাখবো যে দেখো এইখানের মধ্যে কি এই যে এখান থেকে তো দেখেই বুঝতে পারা যায় যে কি বুঝতে পারা যায় যে দেখো ভাইয়া CH3 CH2 C, আর এখান থেকে বুঝে যাবো যে C এর সাথে COOH হবে, আর এখানের মধ্যে কি হবে HCOOH হবে। আশা করি বুঝতে পারছো। এখন মজার বিষয়টা আমি একটু তোমাদেরকে বলি, সেটা হলো যে আমরা যখন অ্যালকাইন ছিলাম, অ্যালকাইন থেকে আমরা কি পাইছি বলতো ভাইয়া? ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা, আমরা পেয়ে গেছি কি অ্যাসিড পেয়ে গেছি। আর যখন অ্যালকিন ছিল তখন আমরা কি পেয়েছিলাম একটু খেয়াল করে মনে করে দেখো তো, আমরা পেয়ে গেছি অ্যালডিহাইড অথবা কিটোন পেয়ে গেছি, অ্যালডিহাইড অথবা কিটোন পেয়ে গেছি। জাস্ট এই জিনিসটা মনে রাখলে আমার কিন্তু ওজনীকরণ বিক্রিয়া কমপ্লিট। তার মানে আমার ওজনীকরণ বিক্রিয়া কমপ্লিট। জাস্ট নিয়মটা কিন্তু এই প্রসিডিউরে আমরা সবগুলো জিনিস করতে পারবো, ঠিক আছে? ওকে, এবার আসো ভাইয়া অ্যালকাইন থেকে আমরা কিভাবে অ্যালকিন প্রস্তুতি করতে পারবো। অ্যালকাইন থেকে আমার এখানের মধ্যে সবচেয়ে যে ইম্পর্টেন্ট যেই লাইনটা, সেটা হলো এই লাইনটা। দেখো, প্যালেডিয়াম বা বেরিয়াম সালফেটের মিশ্র প্রভাবকের উপস্থিতিতে এইটা সংযোজন বিক্রিয়ায় অ্যালকিন উৎপন্ন হবে, ঠিক আছে? আর এই বেরিয়াম সালফেট এই প্রভাবকটা কি দেখো, মানে বিষরূপী পিডি এর উপর প্রভাব করে, ঠিক আছে? তার মানে একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে প্রভাবক বিষ, যার কারণে দেখা যায় যে এটা কি হয়েছে, অ্যালকাইন থেকে আমার অ্যালকিন প্রস্তুতি অবধি থেমে যাচ্ছে, অ্যালকিন থেকে আর অ্যালকিনের দিকে যাচ্ছে না, ঠিক আছে? তার মানে এখানে কি হচ্ছে দেখো, জাস্ট সহজ হিসাব নিকাশ, একটা হাইড্রোজেন যুক্ত করে দিলে আমার একটা বন্ড ভেঙে যাচ্ছে, আর সি একটা বন্ড ভেঙে এইচ যুক্ত হয়ে গেছে, আর একটা এইচ কি হয়েছে বলো তো ভাইয়া, বন্ড ভেঙে একটা হাত। মানে এখানে কি হয়েছে, আমি জাস্ট সহজ হিসাব নিকাশ, একটা হাত ফাঁকা হয়েছে, দেখো একটা হাত আর সি, একটা হাত ফাঁকা, আর সি এইচ আর একটা হাত পাকা। তো এইখানে একটা এইচ যুক্ত হয়েছে, এখানে একটা এইচ যুক্ত হয়েছে, জাস্ট অনেকটা সংযোজন বিক্রিয়ার মতো। তো এই জিনিসটা আমাদের পরীক্ষায় মাঝে মাঝে দিয়ে থাকে যে অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকিন প্রস্তুতি করবা। এখানে কিন্তু অবশ্যই এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানের মধ্যে কি এই প্রভাবকটা কি লেড আর বেরিয়াম সালফেট কি প্রভাবকটা বিষরূপে এখানে ইউজ হয়েছে, ঠিক আছে? ওকে, এবার আসো ভাইয়া ক্যালসিয়াম কার্বাইড থেকে কিভাবে তোমাকে প্রশ্ন করা হয় যে অ্যালকাইন কিভাবে প্রস্তুত করা হয়। আমরা কিন্তু অ্যালকিন পার্টটা শেষ করে ফেলছি। কোথায় শেষ করে ফেলছি? ওই যে মার্কিনিকভ খারাসের পরে ওজনীকরণের মাধ্যমে কিন্তু আমাদের এইখানে জার্নিটা শেষ হয়ে গেছিল, ঠিক আছে? অ্যালকিন ওজনীকরণ পর্যন্ত। এরপর থেকে আমাদের কিন্তু অ্যালকাইনের জার্নি শুরু হয়েছে, অ্যালকাইনের ওজনীকরণ, তারপর হলো অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুতি, ঠিক আছে? তো আমি অ্যালকাইনের ওই যে ওজনীকরণটা একসাথে রাখছি যেন অ্যালকিনের পরে আমরা অ্যালকাইনে ঢুকতে পারি। তো দেখো এইখানের মধ্যে কি হয়েছে এটাও আমরা বুঝতে পারছি। এবার আসো ভাইয়া ক্যালসিয়াম কার্বাইড থেকে কি হচ্ছে। ক্যালসিয়াম কার্বাইড থেকে তুমি দেখো, জাস্ট এই বিক্রিয়াটা মনে রাখবা, ক্যালসিয়াম কার্বাইড থেকে আমার পানি যুক্ত হয়ে, তুমি সবসময় মনে রাখবা যে ক্যালসিয়াম কার্বাইড থেকে কি উৎপন্ন হবে, ইথাইন উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? ইথাইন উৎপন্ন হবে। সহজ হিসাব নিকাশ, কোনো ঝামেলা নাই, কোনো কিচ্ছু নাই। জাস্ট মনে রাখবা যে এখানে কি হয়েছে, ক্যালসিয়াম থেকে দেখো, এই যে ক্যালসিয়াম থেকে তুমি জাস্ট এইভাবে মনে রাখবা যে এখানের মধ্যে কি দেখো, কার্বন কয়টা আছে? 2টা আছে। কার্বন 2টা হলে তোমার এখানে ইথাইন প্রস্তুত হয়ে গেছে। এখন ইথাইন কিভাবে প্রস্তুত হয়ে গেছে দেখো, ক্যালসিয়াম তো আছেই আমার, আর এখানের মধ্যে এখানের মধ্যে এটা ভাঙলে কয়টা দেখো, হাইড্রোজেন কয়টা হচ্ছে বলো তো ভাইয়া? হাইড্রোজেন হচ্ছে 4টা, আর অক্সিজেন হচ্ছে 2টা। তার মানে কি আমি এখান থেকে এখানের মধ্যে দেখো ক্যালসিয়াম ও H2 উৎপন্ন হওয়ার জন্য কয়টা অক্সিজেন নিচ্ছে? 2টা অক্সিজেন। হাইড্রোজেন নিচ্ছে 2টা, তাহলে থাকতেছে কয়টা? হাইড্রোজেন 2টা আর অক্সিজেন 2টা থাকতেছে। দেখো হাইড্রোজেন 2টা থাকতেছে, ওই হাইড্রোজেন 2টা কি হয়েছে, কার্বনের সাথে যুক্ত হয়ে গেছে, দেখো CH। আশা করি বুঝতে পারছো। জাস্ট সহজ হিসাব নিকাশে মনে রাখবা যে আমার এখানে 2 অণু পানি যুক্ত করতেছি, আর 2 অণু পানির কারণে আমার এইখানের মধ্যে ক্যালসিয়ামের সাথে কি হয়েছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে, আর এখানে আমার কি উৎপন্ন হয়েছে দেখো, CH ট্রিপল বন্ড CH উৎপন্ন হয়েছে। ক্যালসিয়াম কার্বাইড থেকে কিভাবে ইথাইন প্রস্তুত করে এটা পরীক্ষায় আসে ভাইয়া, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার মানে কি আমাদের সিকিউতে কিন্তু এই জিনিসটা আসবে, আমরা দেখবো, ঠিক আছে? ওকে, এবার আসো ভাইয়া, এটা হলো আমাদের প্রচুর পরীক্ষা আসে। কি প্রশ্ন হয় দেখো, অ্যালকাইন 1 তোমাকে প্রশ্ন করে কি, অ্যালকাইন 1 কেন অম্লধর্মিতা দেখায়, এই প্রশ্নটা। এখন এই প্রশ্নটা ব্যাখ্যা করার আগে আমি আরেকটু কথা বলি তোমাদের সাথে, ঠিক আছে? খুব ভালো মতো তোমাদেরকে বলবো, একটু ভাইয়ার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা, তাহলেই হবে, ঠিক আছে? ভাইয়ার কথাগুলো শুনো। অ্যালকাইন 1 এখানে কি হয়েছে, অ্যালকাইনের ক্ষেত্রে কি যুক্ত হয়েছে বলো তো ভাইয়া? ত্রিবন্ধন থাকে। কি বন্ধন থাকে? ত্রিবন্ধন থাকে। এটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই, এখন ত্রিবন্ধন থাকলে কি হয়, এখানে সংকরণ কি থাকে, sp সংকরণ ঘটে। মনে রাখবা, পয়েন্টগুলো মনে রাখবা, কি সংকরণ? sp সংকরণ ঘটে। এখন তুমি আমাকে বলো ভাইয়া, এদের বন্ধনের যে দৈর্ঘ্যটা আছে, সেই বন্ধন দৈর্ঘ্যটা এটা কি বলো তো ভাইয়া? খুবই ছোট মান না? এই বন্ধন দৈর্ঘ্যটার মান কি? খুবই ছোট মান।
এই বন্ধন দৈর্ঘ্যের মান ছোট হওয়ার কারণে যেই জিনিসটা হয় কি, এইখানের মধ্যে সবচেয়ে মজাটা হয় তোমাদের, অনেকে হয়তো এই জিনিসটা ধরতে পারে না যে এই মজাটা। দেখো যে জিনিসটা হলো কি সিএস দেখো এখানের মধ্যে কি হয়েছে, এখানে দেখো এখানের মধ্যে এসপি সংকরণ আমরা তো বুঝতে পারতেছি, কারণ কি এখানে ত্রিবন্ধন, এটার ক্ষেত্রে এসপি, এটার ক্ষেত্রে এসপি সংকরণ। তো এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা যে আমাদের কি আছে বলো ভাই, ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটাকে দেখো ভাইয়া এই কার্বনটাও কিন্তু টানে, কারণ কার্বনটা এখানে কি হয়েছে বলো তো ভাইয়া, যেহেতু ধনাত্মক আছে সে অবশ্যই টানতে পারে। এই হাইড্রোজেনের ইলেকট্রনটাকে কিন্তু এই কার্বনও টানে। তুমি বুঝার চেষ্টা করো, এই হাইড্রোজেন ইলেকট্রনটাকে এই কার্বনও টানে, এই কার্বনও টানে। এখন এই কার্বন কেন টানতেছে, যেহেতু বন্ধন দৈর্ঘ্য ছোট সে তো ও টানতেই পারে। তো এখন ও এত টানাটানির কারণে ও আর এখানে থাকতে চায় না, ও কি করে, ও ইলেকট্রনটা দিয়ে ও নিজে বের হয়ে যায়, ইলেকট্রনটা দিয়ে ও কি করে নিজে বের হয়ে যায়। তখন কি হয়ে যায়, হাইড্রোজেন প্লাস উৎপন্ন হয়। অম্লধর্মী হওয়ার লক্ষ্যটাই কি বলতো ভাইয়া, হাইড্রোজেন প্লাস উৎপন্ন হওয়া, তাই কি না বলতো ভাইয়া, হাইড্রোজেন প্লাস উৎপন্ন হওয়া। এই তার কারণে দেখো হাইড্রোজেন প্লাস যেহেতু উৎপন্ন হয়ে গেছে, তার মানে কি এটা অম্লধর্মী হয়ে যায়। তার মানে কি, এই কারণে আমরা দেখতে পাই যে এই যে ইথাইনের ক্ষেত্রে দেখা যায় যে কি হয়, এদের বন্ধন দৈর্ঘ্য ছোট থাকে, বন্ধন দৈর্ঘ্য ছোট হওয়ার কারণে ওরা দুইজনে একসাথে টানতে থাকে, ও আর বিরক্ত হয়ে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে ও হাইড্রোজেন প্লাস উৎপন্ন করে ফেলে, যার ফলে আমাদের কি হয় বলতো ভাইয়া, আমাদের অ্যালকাইনটা আমরা অম্লধর্মী পেয়ে যাই। জাস্ট এইটুকু মনে রাখবা, এসপি সংকরের বন্ধন দৈর্ঘ্য ছোট আর প্রচুর ওদেরকে কি করে, টানে আকর্ষণ করে, ও বিরক্ত হয়ে বের হয়ে যায়। জাস্ট এইটুকু মনে রাখলে হবে, তুমি এখান থেকে 4 মার্ক অ্যান্সার করে আসতে পারবা জাস্ট এই পয়েন্টটুকু লিখে। দেখো আজকের ক্লাসের মধ্যে আমি চেষ্টা করেছি যে তোমার অর্গানিক কেমিস্ট্রিকে এই পাঠ্যক্রমে যতটা সহজভাবে তোমার কাছে তুলে ধরা যায়, তোমার যত ভয় আছে জাস্ট এই ভয়টা যাতে কাটিয়ে উঠতে পারো। তো আমার ধারণা এই ক্লাসটুকু যারা করছে, এখানে কিছু কথা বলি আমি তোমাদের সাথে এই কথাগুলোটা আসলে বলা খুব প্রয়োজন, ঠিক আছে, এই কথাটা বলা খুব প্রয়োজন। তো এই কথাটা যেটা বলতেছিলাম আর কি, তো অর্গানিক কেমিস্ট্রির মধ্যে তোমার মোটামুটি যতটুকু যা যা দরকার আমি সবটুকু A to Z ভাইয়া তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি ইনশাল্লাহ। এখানে আমাদের যতগুলো টপিক দেখতে পাচ্ছ সব মোটামুটি ক্লিয়ার। এই ক্লাসটুকু করলে তোমার ইনশাল্লাহ একটা সিকিউ তুমি কমন পেয়ে যাচ্ছ। তো আমি একটু আজকের ক্লাসে একদম শেষ পর্যায়ে কিছু কথা বলি। আমরা কিন্তু সব কিছু তোমাদের জন্য ফ্রিতে, একদম সব কিছু তোমাদেরকে HSC 25 ব্যাচকে একটা সেরাভাবে আমরা পার করে দিতে চাচ্ছি। তো এই জার্নিতে আমরা জাস্ট দুইটা জিনিস আমরা পেইড দেখছি, সব ফ্রি দিছি তোমাদের জন্য সব। আইসিটি কিন্তু রেগুলার আপলোড হওয়া শুরু হয়েছে, বাংলা আজকে থেকে আপলোড হবে। তারপরে হলো যে এই যে অর্গানিকের কিন্তু এই যে সিকিউ পেয়ে গেছো, তারপরে হলো যে এমসিকিউ তোমরা ওয়ান শট এমসিকিউ কিন্তু পেয়ে যাচ্ছ, টপ 100 এমসিকিউ, দুর্দান্ত কিছু ক্লাস। তার মানে কি, এখানের মধ্যে আমরা জাস্ট ম্যাথ এসএসসি টপ 30 সিকিউ সিরিজের এটা কোর্স ফি আমরা রাখছি 300 টাকা, আর এইটারও কোর্স ফি হলো মানে 300 টাকা, মানে 299 টাকা, 300 টাকা, ঠিক আছে, 300 টাকা। তো দেখো এইখানের মধ্যে কি কি, দেখো আমাদের মোটামুটি ঈদের আগের 5 তারিখ পর্যন্ত আমাদের ম্যাক্সিমাম চ্যাপ্টার শেষ হয়ে যাবে। শুধু যোগজীকরণ আর এই স্মৃতিবিদ্যা গতিবিদ্যা যেগুলো ম্যাক্সিমাম শিক্ষার্থীরা অ্যান্সার করবে না, এমন 3টা চ্যাপ্টারে আমরা ঈদের পরে রাখছি, আর সব ঈদের আগে আমরা দিয়ে দিচ্ছি। এই ক্লাসগুলো তোমার মাত্র 12 ঘন্টার মধ্যে তুমি কমপ্লিট করতে পারবা। একটা টপিকের কিভাবে ক্লাসগুলো কমপ্লিট করানো হয় আমি কিন্তু দেখাইছি, যে তোমাকে আগে একটা চ্যাপ্টারের মধ্যে যেই টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে সেই টপিকগুলোর কনসেপ্ট আমরা ক্লিয়ার করে তারপরে আমরা 3/4 রুলস 3-4টা করে সিকিউ অ্যাপ্লাই করি, তাহলে আমার পুরো এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা ঈদের আগে তোমার ম্যাক্সিমাম চ্যাপ্টার শেষ করে দিচ্ছি। মাত্র 12 ঘন্টা ক্লাস করা লাগবে এই ফুল ইয়াটার উপরে। 12 ঘন্টা তুমি যদি একটু টাইম দাও ভাইয়া, কারণ এখন তোমরা শেষ 23 দিন আছে, 22-23 দিন আছে, খুবই এলোমেলো পড়তেছো, এলোমেলো করলে কিন্তু তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে, কিন্তু গুছানোভাবে পড়তে হবে। তার জন্য আমি নিজে কিন্তু এই ক্লাসগুলো সব নিচ্ছে, তোমরা আমার ক্লাস দেখে আসতে পারো, অন্তরীকরণ থেকে শুরু করে 2-1টা ক্লাস ফ্রি আছে, ওগুলো দেখলে তুমি, আমি কিন্তু সব কিছু দিচ্ছি ফ্রিতে, শুধু এই 2টা জিনিস আমি শুধু পেইড রাখছি, আর সব ফ্রিতে দিচ্ছি তোমাদের জন্য। এবার দেখো ভাইয়া, এখানে টপ 30 সিকিউ সিরিজের ফিজিক্সের ক্ষেত্রেও সেম অবস্থা। এখানের মধ্যে একটা চ্যাপ্টার কিভাবে শেষ করতে হবে দেখো, ঈদের আগে 6 তারিখ অবধি ক্লাস হবে। মোটামুটি ম্যাক্সিমাম চ্যাপ্টার আমরা 6 তারিখের মধ্যে শেষ করছি, কয়েকটা চ্যাপ্টার ঈদের পরে শেষ করবো, বাট ম্যাক্সিমাম চ্যাপ্টারে ঈদের আগে শেষ হয়ে যাচ্ছে। তোমরা জাস্ট আমাদের সাথে যদি এই জার্নিটা পার করো, দেখো 12 তারিখের মধ্যে মোটামুটি সব কমপ্লিট হয়ে যাচ্ছে। এই ক্লাসগুলো তোমরা করলে তোমার কিচ্ছু বাকি থাকবে না, তুমি 12 ঘন্টা এফোর্ট দিবা, 12 ঘন্টা এফোর্ট দিলে পুরা ফিজিক্স এবং ম্যাথ তুমি 12-24 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পারবা। শুধু আমাদের সাথে জাস্ট তোমাকে রেগুলার ক্লাসগুলো দেখা লাগবে এবং রেগুলার ক্লাসগুলো দেখে সেটা নোট করা লাগবে, এইটুকু করলেই হবে ভাইয়া। আমি এমনভাবে পড়িয়ে দিই যাতে তোমার অনেক অল্প সময়ের মধ্যে তুমি একটা চ্যাপ্টার কমপ্লিট করতে পারো। তোমরা সবাই আমার ক্লাস করছো, তোমরা সবাই জানো। তো ইনশাল্লাহ এই জিনিসগুলো তোমরা যদি ফলো করো তাহলেই হবে। আর যারা এই কোর্সে ভর্তি হতে চাও, তোমরা জাস্ট একটা কাজ করবে,
84770610 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে তোমরা বলবে যে এই কোর্সে ভর্তি হতেছে, তখন তোমাদেরকে বাকি বিস্তারিত বলে দিবে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। আর আরেকটা বিষয় বলে দিই তোমাদেরকে, এইখানের মধ্যে কিন্তু যেইভাবে আমরা পড়াবো আলহামদুলিল্লাহ এখানের মধ্যে মোটামুটি সব কিছু এখান থেকে মানে কমপ্লিট হয়ে যাবে। তাই এইখানের মধ্যে যে কনসেপ্টগুলো ক্লিয়ার করানো হবে সেই কনসেপ্টগুলো ভালো মতো বুঝতে হবে, তারপর সিকিউ তো আমরা প্র্যাকটিস করাইয়ে দিই। তো এই হলো কথা। ইনশাল্লাহ সেরা একটা জার্নি পার করতেছো তোমরা। তো ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা রেখে আমরা প্রত্যেকটা জিনিসে আমরা গুরুত্ব দিচ্ছি। সাবস্ক্রাইব করতে ভুলবা না। কমেন্টে দেখো আমি একটা গ্রুপের লিঙ্ক এবং একটা পেজের লিঙ্ক দিচ্ছি। গ্রুপের লিঙ্কে সকল ক্লাসের আপডেট পাবে, আর পেজের লিঙ্ক থেকে তুমি আমাদের সাজেশনে সকল বিস্তারিত জানতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।